প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার সব শেষ হয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দিন। কে আছো? আমাকে বাঁচাও আল্লাহ। বললেই হলো, আজ আমি তোকে ছাড়বো না। তুই আমাকে কষ্ট দিয়ে চলে গেছিস, আজ তোর। দয়া করুন, আমি তো আপনাকে চিনি না। আমাকে ছেড়ে দিন, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করুন। তাতে আমার কি? আমি আজ তোকে ছাড়বো না। অনেক কষ্ট দিয়েছিস, কত ভালোবাসতাম তোকে। মাতাল নিশান মেয়েটার উপরে উঠে তাকে চেপে ধরে, বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে পাশে ছুঁড়ে মারে। মেয়েটি আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু নিশানের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। মেয়েটা আবার বলছে, আমাকে যেতে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না। আমাকে যেতে দিন। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেই যেই নিশান মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়বে, অমনি নিশান অজ্ঞান হয়ে যায় আর মেয়েটির উপরে ঢলে পড়ে যায়। মেয়েটির হাত পা থরথর করে কাঁপছে। ও নিশানকে ঠেলে পাশে ফেলে দ্রুত শাড়িটা ঠিক করে উঠে দৌড়ে পালিয়ে যায়। নিশান অবচেতন অবস্থায় পড়ে রয়। পরদিন সকালে নিশান দোস্ত ওঠ, হে নিশান। নিশানের বেস্ট ফ্রেন্ড ফারহান নিশানকে ডাকছে। গতকাল নিশান আর ওর বন্ধুরা, বাকি বন্ধুরা ফারহানের বোনের বিয়েতে এসেছে। লেট নাইট নিশানকে ওর বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্ক করায়, বলে নিশানের এই অবস্থা হয়। নিশান আগে কখনো ড্রিঙ্ক করেনি। ফারহান আবার ডাক দেয় নিশানকে। নিশান, ওই বেটা ওঠ, বুঝছি নেশে গেলেনি, দাঁড়া। ফারহান পাশে থাকা গ্লাসের পানিটুকু নিশানের মুখের উপরে ঢেলে দেয়, আর সাথে সাথে নিশান এক লাফে উঠে বসে। ভয় পেয়ে যায় নিশান। বসেই চোখ ডলছে আর বলছে, কিরে, গায়ে পানি দিলি কেন? টোল হয়ে পড়েছিলি, সেই কখন থেকে বেটা ডাকছি, উঠছিলি না, তাই এই অবস্থা। নিশান মাথা চেপে ধরে, রাগীভাবে বলে, শয়তান গুলারে বলছি আমাকে দিস না এসব সাইপাস, তাও দিছে। এখন আমার মাথা ফেটে যাচ্ছে, থাকতেও পারছি না। আচ্ছা দাঁড়া, আমি লেবু শরবত নিয়ে আসছি, তাহলে ভালো লাগবে। জলদি যা বেটা। ফারহান গেলে নিশান মনে করতে থাকে কাল কিভাবে ও এখানে এলো। প্রথম নিশান আর ওর বন্ধুরা মিলে নাচানাচি করছিল গানের তালে তালে। তারপর ওকে জোর করে সবাই মিলে ড্রিঙ্ক করায়। তারপর উফ, আর মনে পাসছে না। নে এটা খা, খেয়ে আমাকে উদ্ধার কর। কেন যে তোকে এসব খাইতে গেলাম। নিশান ভাবতে ভাবতে শরবতটা অর্ধেক খাওয়া মাত্রই নিশান থেমে যায়, চোখ দুটো বড় করে ফেলে। ফারহান নিশানকে দেখে ভয় পেয়ে যায়। নিশান শরবতের গ্লাসটা আস্তে আস্তে মুখ থেকে নামাতে চোখ বড় করা অবস্থায় ফারহানকে দিকে তাকায়। ফারহান প্রচন্ড ভয় পায়। ফারহান দ্রুত বলে, দোস্ত কি হয়েছে, এরকম করছিস কেন? আমি তো গত রাতে একটা সর্বনাশ করে ফেলেছি দোস্ত। ফারহান চিন্তিত হয়ে বলে, কি? আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে জোর করে এই রুমে নিয়ে এসেছিলাম। মেয়েটার ফেস আমার মনে পড়ছে না, তবে মেয়েটা বারবার যেতে চাচ্ছিল, কিন্তু আমি চি দোস্ত, আমি কি করছি? ফারহান কিছুক্ষণ নিশানকে দেখে শান্ত গলায় বলে, হায় রে, নিজেকে আগে দেখ, তোর গায়ে জামা কাপড় সব ঠিক মতোই আছে। নিশান সত্যি তাকিয়ে দেখে, হ্যাঁ, ওর পরনের জামা কাপড় সবই ঠিক আছে। নিশান তাও বলে, দোস্ত বিশ্বাস কর, আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে এখানে ধরে নিয়ে আসছিলাম। হালকা হালকা মনে আছে ফেসটা। উফ, আরে তুই যদি এনেও থাকিস, তুই তো কিছুই করিসনি, চিল মার, এটা শেষ করে স্বাভাবিক হ। না দোস্ত, আমার খুব খারাপ লাগছে। আমি কিছু একটা খারাপ অবশ্যই করেছি। কিছুই করিসনি ভাই, ডাল হয়ে এখানে পড়েছিলি হয়তো। এটা খেয়ে তাড়াতাড়ি বাসায় যাবে, এটা আন্টি টেনশন করছে। নিশান পকেট থেকে ফোন বের করে দেখে ওর মা অলরেডি 10টা কল করেছে। নিশান দ্রুত শরবতটা খেয়ে উঠে দাঁড়ায়। শুধু তোদের জন্য আমার আজ এতটা খারাপ লাগছে। আল্লাহ জানে গতকাল কি করেছি আমি। বলেই নিশান নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খোঁজার ট্রাই করে, বাট মেয়েটা ততক্ষণে কাউকে দেখতে পায় না। নিশান গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে। জামাটায় উপর কিছু অংশ এখনো ভিজে আছে। নিশান বেল দিতেই ওর ছোট বোন নীলা দরজা খুলে দেয়। নিশানকে দেখেই বলে, ভাইয়া তুমি ফোন ধরো না কেন? মা টেনশন করছিল তো। আগে বলো বাবা কই? ওপরে। নিশান ভিতরে ঢুকতেই ওর বাবা সামনে পড়ে। রাতে কইছিলে?
নিশান চুপচাপ দাঁড়িয়ে বলে, বাবা, ফারহানের বোনের বিয়ে ছিল, তাই ওর বাসায় ছিলাম। এর মধ্যে নিশানের মাও এসে পড়ে আর বলে, কিরে বাবা, রাতে বাসায় এলি না কেন? কত চিন্তা হচ্ছে আমাদের, জানিস? সরি। নিশানের বাবা বলে, আজ যেন এমন না হয়, আর হলো অন্তত আমাদের জানাস। ফোনটা পর্যন্ত ধরিসনি। যা, ফ্রেশ হয়ে আস। জি বাবা। নিশান দ্রুত ওর রুমে চলে যায়। নিশান ওর বাবাকে অনেক ভয় পায়। গতকাল বন্ধুদের জন্য মাতাল হয়ে পড়ায় আর বাসায় আসতে পারেনি। ওর বাবা যদি জানতো এই কাহিনী তাহলে ওকে এখনই বাসা থেকে বের করে দিত। নিশান ওর রুমে গিয়ে সোফায় বসে, মাথাটা এখনো ঝিমঝিম করছে আর খুব খারাপও লাগছে। নিশানের স্পষ্ট মনে আছে যে ও একটা মেয়ের সঙ্গে জোর জবস্তি করছিল। নিশানের খুব খারাপ লাগলো। ওর খুব জানতে ইচ্ছে হচ্ছে যে কেন খারাপ কিছু করেছে কিনা, কিন্তু কে ছিল ওই মেয়ে, ফেসটাও তেমন মনে আসছে না, বাট দেখলে হয়তো মনে আসবে। নিশান ভাবছে, যেভাবে হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, বিয়েবাড়ির ভিডিওতে অবশ্যই থাকবে, সেখান থেকে বের করতে হবে। মেয়েটার সাথে খুব খারাপ করেছি আমি। এরপর নিশান ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে বসে। নিশানের মা বলে, নিশান, আজকে বাড়িতে যাবি না? না মা, 2-3 দিন যাওয়া হবে না। নতুনরা ভর্তি হচ্ছে তো, তাই ওদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কয়দিন পরেই যাব। মিলা পাশ থেকে বলে ওঠে, আরে বোকা ভাইয়া, যাও যাও, নতুন আপুর আসছে, এবার এক একটাকে পছন্দ করে জিএফ বানাও। তাহলে ফারহানকেও বলি একটা জিএফ বানাতে, কি বলিস? মিলা নিশানের দিকে চোখ বড় বড় করে তাকায়, কারণ মিলা ফারহানকে অনেক পছন্দ করে। ফারহানও মিলাকে অনেক পছন্দ করে। নিশান সব জানে। মিলাকে চুপ করিয়ে নিশান মুচকি মুচকি হাসে। নিশানের বাবা বলে ওঠে, নিশান, তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা শেষ করো, আমার পরে তোকেই সব ধরতে হবে। জি বাবা। এইসব বন্ধুদের সাথে আড্ডা বাজে একটু কম কর, না হলে কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। পাশ থেকে ওর মাও বলে, কি যে বলো তুমি, প্রত্যেকটা পরীক্ষায় নিশান ভালো করি, তুমি চিন্তা করো না, ও যথেষ্ট ভালো। মা, আমি ভালো না বুঝি। তুইও ভালো, আমার কাছে তোরা দুজনই সমান। হয়েছে। শোনো, আমি আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছি অফিসের কাজে, আমার ব্যাগটা গুছিয়ে রেখো। আর নিশান, তুই সবার খেয়াল রাখিস। জি অবশ্যই। এরপর 3-4 দিন কেটে যায়। নিশান গাড়ি নিয়ে ভার্সিটিতে যায়। সেদিন রাতের কথা নিশান প্রায় ভুলতেই যাচ্ছিল, কারণ ভিডিও আসতে এখনো 15 দিন লাগবে। নিশানের ফ্রেন্ডরা ভার্সিটিতে অপেক্ষা করে। ওরা এখন মোস্ট সিনিয়র, কারণ ওরা সবাই 3য় বর্ষ থেকে 4র্থ বর্ষে উঠেছে, আর 1 বছর পর ওরা বের হয়ে যাবে। নিশান ভার্সিটিতে ঢুকে গাড়ি পার্ক করে চাবি ঘোরাতে ঘোরাতে মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে দেখে ওর বন্ধুরা মিলে কিছু মেয়েদের সাথে কথা বলছে। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি অবস্থা সবার? সবাই ওর দিকে তাকায়, কিন্তু সবার মাঝে নিশান আর একটা মেয়ের চোখ একে অপরের দিকে আটকে যায়। নিশানের সব মনে পড়ে যায়, আর মেয়েটা হঠাৎ সবাই ওর দিকে তাকায়, কিন্তু সবার মাঝখানে নিশান আর একটা মেয়ের চোখ আটকে যায় একে অপরের দিকে। নিশান সব মনে পড়ে, আর মেয়েটার হঠাৎ আস্তে করে ওর ফ্রেন্ডের পিছনে গিয়ে দাঁড়ায়। নিশান যে কিছু বলবে তাও বলতে পারছে না। ফারহান বলে ওঠে, নিশান দোস্ত, দেখ, আমার খালার মেয়ে রুহি এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। এই রুমি, কিরে ওখানে কি করছিস? এদিকে আয়। রুবি সামনে এসে বলে, কি ভাইয়া? ফারহান হাসি দিয়ে বলে, এই হলো নিশান, যার কথা এতক্ষণ ধরে তোকে বলছিলাম। ফারহানের কথাটা শেষ হতে দেরি হয়নি, আর রুমির বান্ধবীরা এক প্রকার নিশানের উপর ঝাঁপিয়ে পড়ে ফ্রেন্ডশিপ করার জন্য। কারণ নিশান বেশ সুন্দর, হ্যান্ডসাম একটা ছেলে। ফর্সা মুখ, চাপদাড়ি, ঘন কালো চুল, সিল্কি চুল আর 6 প্যাক বডি। নিশান জিম করার ওর বডি কাটিং পুরো ভার্সিটির মধ্যে আকর্ষণীয় ছিল, আর সবাই ওকে ভয়ও পায়, কারণ ও একাই 50 জনকে মেরে ভূত বানাতে ক্ষমতা রাখে। নিশানের রুমির বান্ধবীরা যখনই ওকে ঘিরেছিল, তখন নিশানের চোখ শুধু রুমির উপরে। নিশান রুমির সাথে কথা বলতে চায়, কিন্তু পারছে না। রুমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। নিশান ফারহানের দিকে তাকাতে রাগীভাবে ইশারা করেন। ফারহান বুঝতে পারে
আচ্ছা হয়েছে হয়েছে, এবার তোমরা ক্লাসে যাও। রুমির বান্ধবীদের সাথে রুমিও চলে যেতে নিলে নিশান পেছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি দাঁড়িয়ে যায়। নিশান রুমির কাছে গিয়ে বলে, তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলি। রুমির ফ্রেন্ডরা রুমির দিকে হিংস্র মিশ্রিত চাহনি দিয়ে চলে যায়, কারণ ওরা রুমির চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। রুমির ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। নিশান এবার আস্তে করে বিনয়ের সাথে বলে, একটু কথা বলা যাবে তোমার সাথে ওইদিকে গিয়ে? রুমি নিশানের মুখে আচমকা এরকম কথা শুনে ঘাবড়ে যায় আর বলে, না না, যা বলার এখানেই বলুন। নিশান ফারহানের দিকে তাকায়। ফারহান কাছে এসে বলে, আরে যাও, সমস্যা নেই, ও কথা বলবে শুধু। রুমি না চাই সত্ত্বেও নিশানের সাথে একটা খালি জায়গায় গিয়ে দাঁড়ায়। রুমি চুপচাপ দাঁড়িয়ে আছে। নিশান চারপাশ তাকিয়ে দ্রুত বলে ওঠে, দেখো, আমার সব মনে পড়েছে বললে ভুল হবে। আমি শুধু জানতে চাই, আমি কি তোমার সাথে গতকাল খারাপ কিছু করেছি? প্লিজ বলো না। রুমি মাথা নিচু করে আছে, কিছুই বলছে না। প্লিজ চুপ করে থাকবে না, বলো না, বলো প্লিজ। আমি আসলে কালকে মাতাল ছিলাম, আমার নিজ থেকে কিছুই করিনি, প্লিজ বলো। নিশান রুমিকে খুব শান্তশিষ্ট ভেবেছিল এতক্ষণ পর্যবেক্ষণ করে, কিন্তু রুমি যে এমনও হতে পারে তাও ও স্বপ্নেও ভাবিনি। রুমি মাথা তুলে নিশানের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, আমাদের মেয়েদের পেয়েছেন কি আপনারা? হ্যাঁ, খেয়াল না? আপনারা নেশা করে তার তেজ আমাদের নষ্ট করে বের করবেন? আমরা কি হাতের মোয়া? নিজেদের পুরুষত্ব খাটিয়ে আমাদের ভোগ করবেন, মাতাল হবেন, নেশা করবেন, আর সব আমাদের উপর দিয়ে চালাবেন? একটা মেয়েকে আপনি ভাবেন কি নিজেদের চাহিদা পূরণ করার পাত্রী? কাল কিভাবে আমাকে ধরেছিলেন আপনি? আমার চিন্তা করলেও গায়ে কাটা দিয়ে ওঠে। এই আপনাদের মতো ছেলেদের জন্যই মেয়েরা পথে-ঘাটে ধর্ষিত হয়। কাল একটুর জন্য আমিও ধর্ষিতা হইনি, আল্লাহ বাঁচিয়েছেন। আপনাকে দেখে মনে চাচ্ছিল কষি একটা থাপ্পড় দিই, বড় বলে কিছু বলতে পারলাম না, না হলে। নিশান একদম স্তব্ধ হয়ে যায়। ভুলটা ওর বন্ধুদের। ও আগে কখনো ড্রিঙ্ক করেনি, কিন্তু ওর বন্ধুরা গতকাল জোরপূর্ণ ওকে ড্রিঙ্ক করায়, যার ফলে ও এই ভুলটা করে ফেলেছে। নিশানের খুব রাগ হচ্ছে, তাও রাগটা গিলে আস্তে করে বলে, আমি সরি, আমি ইচ্ছে করে করিনি। সরি বললেই কি সব সমাধান হয়? আমার যে ক্ষতিটা আপনি কাল করতে নিয়েছিলেন তা কি শুধু একটা সরিতেই হয়ে যেত? তুমি চাইলে আমাকে একটা না, যে কয়টা খুশি থাপ্পড় দিতে পারো, নেও, দেও থাপ্পড়। আমি এরকম মানুষদের গায়ে হাতও দিই না। আসি। রুমি বলেই চলে যায়। নিশান সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাগে গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। শেষমেশ একটা মেয়ের কাছে নিজের মান সম্মানটাও চলে গেল। নিশানকে রাগীভাবে বেশ ভয়ানক লাগছে। নিশান ওর বন্ধুদের কাছে এসে বলে, তোদের মতো বন্ধু থাকা আর না থাকার সমান। তোদের জন্য আজ আমি একটা মেয়ের কাছে এত অপমানিত হলাম, আর কখনো তোরা আমার সামনে আসবি না। নিশানের ফ্রেন্ডরা সব আকাশ থেকে পড়ে। ওরা সবাই শক খায়। ওরা বুঝতেই পারছে না কি হয়েছে। নিশান ভার্সিটি থেকে বেরিয়ে হতে নিলেই ফারহান এসে নিশানকে থামায়। কি হয়েছে দোস্ত, তুই রুমির সাথে কথা বলতে গিয়ে এরকম হয়ে গেলি কেন? কারণ রুমি সেই মেয়ে যাকে গতকাল রাতে আমি দর্শন করতে চেয়েছিলাম। সব দোষ আমার, আর কথাই বলবো না তোদের সাথে। আজ তোদের জন্যই আমার সেলফ রেপুটেশনটা শেষ। নিশান ফারহানকে রেখে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। ফারহানের কাছে ওর বন্ধুরা মানে মিহান, অমি আর রূপম দাঁড়িয়ে আছে। অমি বলে, দোষ, নিশানের কি হয়েছে? ও এমন করলো কেন? রূপম বলে, ও তো আগে কখনো আমাদের সাথে এভাবে কথা বলিনি। এবার ফারহান রাগী ভাবে বলে, তোকে 100 বার বারণ করেছিলাম নিশানকে ওসব খাওয়াস না। ওর খেয়ে রুমির সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল, হয়তো করেনি, তাই রুমি মনে হয় ওকে কিছু বলেছে। মিহান বলে, কি বলিস দোস্ত, এত কিছু হয়েছে, এখনো তো অনেক রেগে আছে। এখন আর কি, আগে রুমিকে বোঝাই, তারপর মিশনের কাছে গিয়ে তোরা সবাই মিলে মাপ চাবি। দোস্ত এখনই যাই। না, এখনো অনেক রেগে আছে, পরে। রুমি ক্লাস শেষ করে বের হতেই ফারহান রুমির কাছে গিয়ে বলে, রুমি এদিকে আয়, তোর সাথে কথা আছে। ওনার কথা বললে কিছু শুনবো না। আরে আগে শোন তো। কি বলো? চল ক্যান্টিনে বসি, তারপর সব বলছি। আচ্ছা। এরপর ফারহান রুমিকে সব বুঝিয়ে বলে নিশান কেমন, ওর আচরণ কেমন।
ও খেতে চায়নি বুঝলি, আমরাই ওকে জোর করে খাইয়েছি, যার জন্য মাতলামি করছিল, কি না কি করে ফেলে। ভাইয়া, আমি তো ওনাকে খুব বকা দিয়ে ফেলেছি, অনেক বকা দিয়েছি। উনি তাও আমাকে সরি বলেছেন। দেখছিস, ও খারাপ ছেলে হলে তোকে সরি বলতে বল। এখন এখন ওর রাগ মানাতে হবে, দেখা হলে তুই ওকে সরি বলে দিস। আচ্ছা ভাইয়া, বলবো। শিট, আমি তো ওনাকে কিছু বলতেই দিইনি। কি সব বললাম ওনাকে? ধুর ধুর। ও খুব কষ্ট পেয়েছে, আমাদের বলেছে আর ওর সামনে না যেতে, ভাবতে পারিস। ওনার কাছে আমি মাপ চাবো, না জেনেই কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ বোন, মাপ চাস প্লিজ, আমাদের জন্য ও তোর সাথে এমন কিছু করেছে। আচ্ছা, যাবো। এরপর 3-4 দিন আরও কেটে যায়। নিশান ওর ফোন অফ করে সম্পূর্ণ একা হয়ে বাসায় বসে থাকে। ওর বন্ধুরা আর না পেরে সবাই মিলে নিশানের বাসায় আসে। বেল দিতে নিশানের মা দরজা খোলে। ফারহান বলে, আন্টি, নিশান কি বাসায়? হ্যাঁ বাবা, উপরে ও রুমে, বলল ভার্সিটি নাকি অফ, তাই বাসায় আছে। আচ্ছা আন্টি, তাহলে আমরা উপরে যাই। আচ্ছা যাও। দেখো তো ও কি হয়েছে, কেন রেগে আছে, কারোর সাথে কথা বলছে না? জি আন্টি, যাচ্ছি এখনই। এই তোরা আয়। সবাই ভয় ভয় উপরে যায়। নিশানের রুমের কাছে গিয়ে দরজাটা হালকা সরিয়ে দেয়। নিশান রাগীভাবে টিভিতে গেম খেলছে। অমি নিশানকে দেখে বলে, ভাই তোরা যা, আমার ভয় করছে। ও আমাদের ওর সামনে যাইতে না করছে, যদি যায় তাহলে ও মারবে দোস্ত। মিহান পাশ থেকে আস্তে করে বলে ওঠে, দোস্ত, নিশানের রাগ অনেক খারাপ, পরে কি না কি করে, তার চেয়ে চল ফিরে যাই। রূপম বলে, ঠিক বলছিস ভাই, দেখ কি লাগিভাবে গেম খেলছে, মনে হই এই গেমের ভিতরে আমাদের ওই মারতেছে। ফারহান এবার মুখ শক্ত করে বলে, তোদের আসলে মার দেওয়া উচিত। আচ্ছা তোরা কি চাস না নিশান আগের মতো হোক? চাই তো দোস্ত। আচ্ছা শোন, তোদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, ঠিক সেটাই করবি, তাহলে হয়তো নিশানের রাগ কমবে। কি বুদ্ধি দোষ? তাহলে শোন। ফারহানের বুদ্ধি শুনে ওরা 3 জনেই বুদ্ধ হয়ে যায়। মিহান বলে, এতে কাজ হবে দোস্ত, ট্রাই তো কর। তুই করবি না আমাদের সাথে? আমি কি তোদের সাথে ছিলাম নাকি? তোরাই এই কাণ্ড করেছিস, তাই তোরাই এখন এই মাসুল দিবি। যা তাড়াতাড়ি। অমি বলে, যাই দোষ, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। ফারহান হাসি চেপে বলে, আগে এখন যে ভুল করেছিস তা ঠিক কর যা। রূপম বলে, আই বন্ধুরা, হয়ে যাক, যাই কপালে আছে। নিশান থেকে টিভি মাঝে বেশ দূরত্ব। টিভি আর নিশানের মধ্যে হঠাৎ ওর 3 শয়তান বন্ধু অমি, রূপম আর মিহান এসে কান ধরে দাঁড়িয়ে উঠবস করছে আর বলছে, আমরা জীবনে কখনো আর এমন করবো না দোস্ত, কান ধরে বলছি, আমাদের মাফ করে দে। ওরা এভাবে বলছে আর উঠবস করছে। নিশানের প্রচন্ড হাসি পাচ্ছে, খুব কষ্টে হাসি চেপে রেখেছে, কিন্তু যেই ফারহানের দিকে তাকায়, ফারহান ও নিহানের দিকে তাকায়, দুজনেই অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি হাসি! বাকি 3 জন ফ্রেন্ড এসে নিশানকে জড়িয়ে ধরে আর মন থেকে মাপ চায়। নিশান ওদের মাপ করে দেয়। ভাই, তোদের যা লাগছিল না, মনে হচ্ছিল 3টা বান্দর উঠবস করছিল। মিহান বলে, দেখছস ফারহান, ও আমাদের কি বলে? আরে মজা করছি দোস্ত, কালকে কি ভার্সিটিতে আসবি? রুমি তোকে কিছু বলবে। নিশান মুখ ভার করে বলে, না দোস্ত, ওর সাথে আর কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, অনেক কিছু শুনেছি আর না। আরে জাস্ট একবার মিট করিস, আমার রিকোয়েস্ট। আচ্ছা যা, করবো নে। থ্যাঙ্কস দোস্ত। এই আইডিয়াটা তোর ছিল তাই না? ফারহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শালা ভালো হবি না? চল ঘুরে আসি। এর আগে বাসায় বসে শরীর জিম দিয়ে আছে, চল আজ তোদের জিম করাবো। আমাকে তো অনেক প্যারা দিয়েছিস, চল তোদের শরীরের মাসলগুলো একটু চালু করি। এরপর জোর করে সবাইকে নিয়ে নিহান জিম করতে চলে যায়। পরদিন সকালে ভার্সিটিতে নিহান আর ওর বন্ধুরা ক্লাস করে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ নিশানের পেছনে থেকে কেউ খুব সুন্দর কণ্ঠে বলে ওঠে, নিশান ভাইয়া। নিশান পিছন ফিরে তাকিয়ে দেখে রুমি। নিশানের রুমির কাছে গিয়ে বলে, বলো। একটা কথা ছিল, আমরা ওদিকটা একটু যেতে পারি? চলো। রুমি আর নিশান
একসাথে হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে গেল। রুমি দেখলো অনেক মেয়ে ওর দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা জ্বলে পুড়ে যাচ্ছে। নিশানকে রুমি ক্যান্টিনে একটা ফাঁকা জায়গায় বসলো। রুমি মাথা নিচু করে আছে। নিশান বলে, কি হলো, তুমি এরকম বসে আছো কেন? কিছু বলবে না? রুমি এবার মাথা তুলে বলে, হ্যাঁ বলবো তো। আসলে ভাইয়া, সেদিন না জেনে আপনাকে রাতে কত কিছু বলে ফেলেছি। প্লিজ আপনি আর রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। আমি না বুঝেই রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। সরি, আর কখনো এমন হবে না। নিশান একটু নড়েচড়ে বসে, হঠাৎ মুখটা শক্ত করে রাগীভাবে বলে, তুমি পাইছোটা কি? হ্যাঁ, গতকাল যা ইচ্ছা আমাকে বলেছ। আমি রাস্তার ছেলে, আমাকে কি রাস্তার ছেলে মনে হয়? আমি গতকাল বলেছিলাম যে তোমাকে আমি ইচ্ছা করে করিনি, তাও আমাকে দর্শক আরো কত কিছু বলছো। তুমি কি করে ভাবলে তোমার মতো মেয়েকে আমি মাফ করে দিব? কোনো মাফ নাই। থাকো এখানে বসে, পচা মেয়ে একটা, আর কখনো আমার সামনে আসবে না। বলেই নিশান উঠে যায়। রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলে রুমি। ও কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। রুমির চোখ থেকে অজান্তেই টপ টপ করে পানি ঝরছে। এ কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। রুমি যেন পাথর হয়ে গিয়েছে। হঠাৎ নিশান আবার রুমির সামনে এসে বসে আবার হাসতে থাকে। রুমি নিঃশব্দে কাঁদছে আর নিশানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিশান হাসতে হাসতে বলে, আহা, কাঁদছো কেন? আমি মজা করেছি, আসলে দোষটা আমার। তুমি আমাকে সরি বললেও আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সহজ না। হয়তো আমি মাতাল ছিলাম আমার ফ্রেন্ডদের জন্য, কিন্তু তাও খারাপ তো আমি তোমার সাথে করেছি, তাই না? আসলে আমি সরি, তুমি আমাকে মাফ করে দাও, সেদিনের জন্য আর এখনের জন্য। রুমি নিশানের সুন্দর মুখখানার দিকে অপলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে। রুমি এই মানুষটিকে বুঝতে পারছি না। এত ভালো অভিনয় করে যে কোনটা আসল আর কোনটা নকল বুঝতে পারা যায় না, কিন্তু ওর মনে হয় এখন কথাগুলো সব আসল। নিশান রুমির নিস্তব্ধতা দেখে আবার বলে, রাগ করেছো? আচ্ছা সরি, প্লিজ আর কেঁদো না। তোমার মতো মিষ্টি মেয়ে কান্নায় মোটেও মানায় না। কাঁদলে মনে হয় বাঁশবাগানে পেতনি বসে কাঁদছে। রুমি আর না হেসে পারল না। পেতনি বলেছে বলে রাগ করবে, নাকি যেভাবে বসেছে তার জন্য বলছে সে তার জন্য হাসবে? রুমি হাসিটাকে বেছে নেয় আর কান্না মিশ্রিত হাসি দিয়ে বলে, আমাকে বাঁশবাগানের পেতনি লাগে? আপনি দেখেছেন কখনো পেতনি? হ্যাঁ, এই যে আমার সামনে বসে কাঁদছে। তুমি কাঁদছো বলেই তো তোমাকে পেতনি পেতনি লাগছে। এমনিতে তো খুব মিষ্টি লাগে দেখতে। হয়েছে, আর পাম দিতে হবে না। আপনি খুব ভালো অভিনয় করেন, আমাকে কাঁদিয়েই ছাড়লেন। আচ্ছা বাবা, সরি। এবার বলো কি খাবে? আপনার মাথা। ওকে। এই মামা, আমার মাথাটা ফ্রাই করে দাও তো। এই, কি বললেন আপনি? আপনিও না। আমার মাথা খাবে বললে না, তাই অর্ডার দিলাম। ধুর, আপনি খুব মিশুক, তাই না? হয়তো। যাদের আমার ভালো লাগে আমি তাদের সাথে মন খুলে কথা বলি। আপনার এই কথা বলা আমার পিঠে পড়বে জানেন? কেন কেন? আশেপাশে একটু দেখুন তো। নিশান আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো মেয়ে তীক্ষ্ণ চোখে শুধু ওদের দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এখানে বিশেষ কিছু হচ্ছে। নিশান বলে, আসলেই তো ব্যাপারটা খুব চিন্তনীয়। আচ্ছা, তোমার বিএফ কই? তাকে দেখছি না যে। রুমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, আমার তো বিএফ নেই, কাউকে ওভাবে পছন্দ হয়নি। আপনার জিএফ? ছিল একটা। রুমি মাথা তুলে প্রশংসূচক চাহনি দেয়। নিশান বলে, চিট করেছে আমার সাথে। খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। ও ভালোবেসেছিল আমার টাকাকে। আমার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সে অন্য একটা ছেলের সাথে ডেটে যেত, কিন্তু একদিন আমার ফ্রেন্ডরা ওকে ধরে ফেলে। সরি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। সেদিন নেশা করে আমাকে সে ভেবেছিলেন আর উল্টোপাল্টা বলেছিলেন। খুব ভালোবাসতেন, তাই না? অনেক, নিজের চেয়েও বেশি।
এই 4টা ফ্রেন্ড না থাকলে হয়তো আমিও আজ থাকতাম না। ওরা দিন রাত এক করে আমাকে সামলে রেখেছে, না হলে হয়তো। আচ্ছা বাদ দাও, তোমার সম্পর্কে বলো। আমি রুমি, একটা ছোট ভাই আছে, কলেজে পড়ে, বাবা বিজনেসম্যান। আপনি লুমানা গার্মেন্টসের নাম শুনেছেন? হ্যাঁ, বেশ নাম করা। ওটা আমার বাবার, লুমানা আমার নানির নাম, তার নামে। ওয়াও, খুব ভালো। আন্টি কি করে? মা বাসায় থাকে, সবার খেয়াল রাখে। বাহ। আপনার? আমি আর আমার ছোট বোন মিলা। মিলাও কলেজে পড়ে, এবার পরীক্ষা দিবে। বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, তার বিজনেস অনেক বড়। আর আমার মাও তোমার মায়েরই মতোই। বাহ, আমাদের অনেক কিছুই সেম। হ্যাঁ, তা বললে না তো কি খাবে? না, এখন আর কিছু খাবো না, চলুন উঠি। অনেক কথা হলো, না হলে মানুষ উল্টাপাল্টা ভাববে। তাতে কি, অন্যদের কাজ তো শুধু বাবাই, ভাবুক তারা। আহা, চলুন তো। আচ্ছা চলো। নিশান আর রুমিকে দেখে ফারহান বলে। কিরে, সব কি হলো? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফারহান হাসি দিয়ে বলে, যাক, ভালোই হলো। আমি তো ভাবলাম আর কিছু হয় কি না। নিশান বলে, আবার কি হবে? না না, কিছু না। তার রুমি, কাল তো অনুষ্ঠান আছে, তুই আসবি না? হ্যাঁ, আসবো তো ভাইয়া। আপনারা আসবেন? হ্যাঁ, আমাদের তো আসতেই হবে। আচ্ছা ভাইয়া, আসি তাহলে। আমার যেতে হবে, মা টেনশন করবে। আসি, ভালো থাকবেন। আচ্ছা। রুমি চলে গেল। ফারহান নিশানকে বলে, রুমি মেয়েটা অনেক ভালো, তাই না দোস্ত? খুব মিষ্টি একটা মেয়ে, খুব মায়াবী। তোর পছন্দ হয়েছে দোস্ত? নিশান চুপ করে থেকে বলে, জানি না, চল বাসায় যাব, কাজ আছে। এত সুন্দরী একটা মেয়ে দেখেও বলছিস জানিস না? হাই রে, তোর যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। বোঝা লাগবে না, বাকিগুলো কই? ওরা শয়তানি করতে গেছে নতুনগুলোর সাথে। এই 3টা কি আর ভালো হবে না দোস্ত? কি বলবো বল, বাচ্চা স্বভাবটা রয়ে গেছে ওদের। চল আমরা যাই। একটা কাজ করিস তো। কি? রুমির নাম্বারটা পাঠিয়ে দিস তো রাতে। ফারহান বোকা হয়ে যায় নিশানের কথা শুনে। যে লোক একটু আগে ইন্টারেস্ট দেখাচ্ছিল না, আর সে আবার নাম্বার চাচ্ছে। নিশান বলে, কিরে, চুপ মারলি কেন? তুই তো একটু আগে ওকে পাত্তা দিলি না, এখন আবার নাম্বার? তুই বুঝবি না, রাতে নাম্বারটা পাঠিয়ে দিস। তুই গাড়ি এনেছিস? হ্যাঁ। যা তাহলে, আমার একটু কাজ আছে। শোন, মিলার কলেজের ছুটি হয়েছে অনেক আগেই। শালাবাবু, আপনি লেট করেছেন। কি বলিস? আল্লাহ, আজকে আবার খবর আছে দোস্ত। যাই আমি। সাবধানে যাস। আমার বোনটাও কি একটা মেয়ে? এইটুকু মেয়ে এত বড় ছেলেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে। বাঙালি মেয়ে আফটার অল। বাহ, জিও বোন জিও। নিশান হাসতে হাসতেই গাড়িতে বের করে বাসায় চলে যায়। অন্যদিকে রুমি বাসায় গেলে ওর মা বলে, কি রে মামুনি, তোর ক্লাস কেমন চলছে? ফারহান হেল্প করছে তো? হ্যাঁ মা, ফারহান ভাইয়া আর তার ফ্রেন্ডরা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করেছে। তুমি চিন্তা করো না। চিন্তা তো করতে চাই না, কিন্তু আমার মামুনিটা তো অনেক সুন্দরী, তাই চিন্তাটাও অনেক বেশি হয়। মায়ের চিন্তা তুই বুঝবি না। যা রুমে গিয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। রুমে খাবার খেয়ে একটা ঘুম দিয়ে পড়ে এখন কফি হাতে বসে আছে। ঘড়িতে তখন রাত 11:43। ভার্সিটির কাজ অল্প কিছু বাকি, তাই রুমি কফি খেয়ে একটু নিজেকে ফ্রি করছে যাতে ঘুমটা কেটে যায়। রুমি মগে চুমুক দিচ্ছে আর নিশানের দিকে কথা ভাবছে। লোকটা এমন কেন? তাকে বোঝা খুব তাই, এক এক সময় এক এক রকম থাকে। মাথা ঘোরায় ওনার কাছে গেলে, কিন্তু লোকটা আবার ভালোবাসে। তিনি কি সুন্দর করে বলে দিলেন, আমার যাকে ভালো লাগে আমি তার সাথে ফ্রিভাবে কথা বলি। তাহলে কি ওনার আমাকে ভালো লাগে? হয়তো লাগবেই না কেন? আমি কি কম সুন্দর নাকি? অন্য 10টা মেয়ে যে অবশ্যই আমি সুন্দর, কারণ আমি তাদের মতো মেকআপ করে আমার আসল ফেসটাকে লুকিয়ে রাখি না। হয়তো তাদের হেভি মেকআপে অপ্সরা লাগে, আমি তো মেকআপ ছাড়াই অপ্সরা। আমার বড় বড় ভাসানো মায়াবী চোখ,
সুন্দর নাক আর ঠোঁট। আমার ঠোঁটটা কি নরম আর সুন্দর, মাঝে মাঝে নিজেই ছুঁয়ে অবাক হয়ে যাই। তারপর আবার এই ছোট্ট তিলটা তো কত ছেলেকে ঘায়েল করে দিল। অবশ্য শুনেছি ঠোঁটের কোনায় তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়। কে জানে, আমারও তাই হয় নাকি। আহা, আমার কেশের কথা আর কি বলবো, এত বড় আর ঘন কালো চুল আর কারো আছে বলে মনে হয় না ভার্সিটিতে। সবাই কি রং করে চুলের আসল সৌন্দর্যটা শেষ করে দিয়েছে। আরে আল্লাহ, আমাকে এত সুন্দর বানিয়েছে, তার উপর কেন তোমার মডিফাই করতে হবে? আমি তো বেশ খুশি। আমার গোলগাল মায়াবী মুখখানা আর আকর্ষণীয় স্লিম ফিগার দেখে কত ছেলে লাইন ধরেছিল, কিন্তু এই নিশান ব্যাটের ভিতরে আমার প্রতি কোনো টানই দেখলাম না। কেমন ছেলে একটা, পচা। আমাকে আবার পচা বলে? নিজে এত হ্যান্ডসাম দেখে আমার যেন কোনো দামই নেই। আমাকে আবার পচা বলে? নিজে এত হ্যান্ডসাম দেখে আমার যেন কোনো দামই নেই। আমিও কম সুন্দরী না। ভাব কত তার? না, ভাব নেই না। বলেছে আমাকে নাকি মিষ্টি লাগে। দূর, আমার পেতনিও বলেছে। শয়তান একটা। নিশান, আমি তোর নিশা। হঠাৎ রুমির ফোনটা বেজে উঠল। রুমি দেখে আননোন নম্বর। রুমি স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করে না, আবার কল আসে, রুমি রিসিভ করে না। এত রাতে বারবার কে কল দিচ্ছে রুমি তাই ভেবে পাচ্ছে না। আবার কল আসলে রুমি রিসিভ করে। কি ঘুমোচ্ছিলে নাকি আমার কথা ভাবছিলে? কে আপনি যে আপনার কথা ভাববো? আমি এমনই একজন যারে এক নজর দেখিলে তোমার দিন চলে যায়। ফাজলামি করছেন? এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে এসব বলতে আপনার লজ্জা করে না? না, করে না। তুমি জানো আমি কে? আজব তো, প্রথমেই তো জিজ্ঞেস করলাম আপনি কে। তার মানে তুমি সত্যি জানো না আমি কে? না, জানি না। বলুন আপনি কে। আমি একটা ভূত। যারা রাত জাগে তাদের আমি ভয় দেখাই। লাইট অফ করে ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু ফোন থেকে বেরিয়ে আসবো। পরে কলটা কেটে যায়। অসহায় ভীতু রুমি আস্তে আস্তে আশেপাশে তাকিয়ে দেখছে। ও ভূত বিশ্বাস করে না। আগে খুব মজা করে ভূতের FM শুনতো, কিন্তু ওর সাথে যে এমন হবে ও ভাবতে পারছে না। হঠাৎ রুমির ফোনের মেসেজ আসে ওই নম্বর থেকে। ঘুমাও, কাল অনুষ্ঠান আছে না, সকালে উঠতে হবে তো বোকা মেয়ে। গুড নাইট। রুমি দ্রুত রুমের লাইট অন করে বিছানায় শুয়ে পড়ে। রুমি শিওর না এটা ভূত না, কারণ ভূত হলে সে কিভাবে জানালো কাল ও অনুষ্ঠান? নিশ্চয়ই পরিচিত কেউ, যে আবার কেয়ারও করে। কে হতে পারে? নিশান ভাইয়া? সে ছাড়া আর কি হবে? অন্য কেউ হতে পারে, কাল দেখবে। এখন ঘুমাই। রুমি সব চিন্তা ভাবনা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আজ রুমিদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মেয়েদের ড্রেস কোড ছিল শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। রুমি আর শাড়ির কম্বিনেশন বের করে বসে থাকে, কিন্তু কোনটা যে পরবে সেটাই ভাবতে পারছে না। রুমি ওর মাকে ডেকে নিয়ে আসে। মা, আজ তো ভার্সিটিতে অনুষ্ঠান, ড্রেস কোড শাড়ি, কোনটা যে পরবো বুঝতে পারছি না, হেল্প করো না একটু। আচ্ছা দাঁড়া, আজ আমি তোকে সাজিয়ে দিব, দেখবি পুরো ভার্সিটি শুধু তোকেই দেখবে। সত্যি? বাচ্চা মেয়ে একটা, আর সাজিয়ে দি। আমি তো বাচ্চাই, বড় হলাম কবে? হ্যাঁ, তুই ছোট পাগলি। অন্যদিকে নিশান ও পছন্দ কালারের নীল পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটা খুব সুন্দর কাজ করা, বেশ দামি একটা পাঞ্জাবি, বাইরের দেশ থেকে আনা। অসম্ভব সুন্দর লাগছে নিশানকে। নিশান ভার্সিটিতে নামতে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। সত্যি নিশানকে অসম্ভব সুন্দর লাগছে। ফর্সা মুখটায় কালো সানগ্লাস, চাপদাড়ি আর নীল পাঞ্জাবি, হালকা লেমলেক্সের ঘড়ি, পায়ে নাগরা। কয়েকটা মেয়ে এসে নিশানকে সোজা প্রপোজই করে দেয়। নিশানের ফ্রেন্ডরা অনেক কষ্টে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়। নিশান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। নিশান ফারহানকে বলে, কিরে, তোর বোন কই? আসছে হয়তো। এতক্ষণ লাগে আসতে? ব্যাপার কি বলতো? তোর কি ওকে পছন্দ হয়েছে নাকি? নিহান ও অমি বলে ওঠে।
হয়তো হয়েছে, না হলে জিজ্ঞেস করবে বল। মোটেও না। কি আছে ওর মধ্যে যে ওকে পছন্দ করব? কি আছে না? পিছনে ঘুরে দেখ কি আছে। নিশান পেছন ঘুরে তাকিয়ে দেখে যেন পুরো শুধু ও না, পুরো ভার্সিটিতে রুমিও খুব সুন্দর করে একটা নীল শাড়ি পরেছে। অসম্ভব সুন্দরী লাগছে রুমিকে। ছেলে মেয়ে সবাই হাঁ করে তাকিয়ে ওকে দেখছে। রুমিকে ফারহান ডাক দেয়। রুমি ওদের কাছে আসে। ফারহান নিশানকে কানে কানে বলে। মুখ বন্ধ কর দোস্ত। নিশান দ্রুত মুখ বন্ধ করে। রুমি তা দেখে মুচকি হাসে। রুমি মনে মনে বলছে, ওয়াও, উনিও দেখি নীল পড়েছে। উফ, কি সুন্দর তাই না লাগছে ওনাকে, পুরো হিরো। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, তাও ছেলে হয়ে? বুঝলাম, আমি মেয়ে বলে সুন্দরী, উনি ছেলে হয়ে এত সুন্দর হলে হবে? ধুর, কি যে বলছি আমি। ব্যাটা কি শয়তান, এত সুন্দর করে সেজে আসলাম, তাও একটু প্রশংসাও করছে না। আসলে একটা পচালো। রুমি নিশানের প্রশংসায় অপেক্ষা করছে, কিন্তু নিশান চুপচাপ বসে আছে। ফারহান বুঝতে পেরে বলে ওঠে, রুমি, তোকে আজ পরীর মতো লাগছে বোন। সব মেয়ের চেয়ে তোকে অসম্ভব সুন্দর লাগছে। মাতিয়ে দিয়েছিস একদম আজ তোরা দুজনে। থ্যাংক ইউ ভাইয়া। রুমি নিশানের দিকে তাকিয়ে কিছু শোনার অপেক্ষা করছে, কিন্তু নিশান কিছুই না বলায় রুমি রাগ করে চলে যায় ওর বান্ধবীদের কাছে। রুমি গেলে ফারহান বলে, কিরে, তুই কিছু বলছিস না কেন? মেয়েটা তুই কি কিছু বলবি সেই অপেক্ষায় ছিল, এখন রাগ করে চলে গেছে। যাক, তুই বুঝবি না, চল ওদিকে যাই, তোরাও আই। রুমি বান্ধবীরা, রুমি বান্ধবী, তোমাকে যা লাগছে না, উফ, তুই তো আমাদের ছাড়িয়ে গেলি। এত সুন্দর করে সাজলি কি করে? মা সাজিয়ে দিয়েছে। ওয়াও, আন্টির কাছ থেকে তাহলে আমাদেরও সাজতে হবে। আচ্ছা আসিস, তোর একটু তাড়া, আমি আসছি। ওকে। রুবি ওয়াশরুমে গিয়ে ওর শাড়ি ভালোভাবে ঠিক করে নেয়। তারপর বাইরে বেরিয়ে আসতে নিলেই হঠাৎ কে যেন ওকে টান মেরে একটা কাচের ভিতরে নিয়ে যায়। ওকে দেওয়ালের সাথে চেপে ধরে মুখটা হাত দিয়ে চেপে ধরে। রুমি তাকিয়ে দেখে ও কল্পনাও করেনি সে এমন কিছু করবে, কারণ তার একটা হাত রুমির মসৃণ নরম কোমরে বিচরণ করছে। রুমি ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। রুমি ওর হাত দিয়ে তার হাতটা সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সে অনবরত রুমির কোমর ছুঁয়ে যাচ্ছে। লোকটা হঠাৎই রুমিকে ঘুরিয়ে ওর খালি পিঠে হাত বোলায়, কোমরে হাত দিচ্ছে। রুমির গা যেন জ্বলে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই মানুষটাকে এইসব করতে দেখে। রুমি স্বপ্নেও ভাবেনি নিশান ওর সাথে এমন করবে। নিশান রুমিকে আবার ওর দিকে ঘুরিয়ে রুমির খালি কাঁধ থেকে পুরো নরম হাতটা স্পর্শ করে যাচ্ছে। রুমি আর না পেরে কেঁদে দেয়। ওর চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। রুমি ওর সর্বশক্তি দিয়ে নিশানকে জোরে একটা ধাক্কা দেয়। রুমির মুখের ওপর থেকে নিশানের হাত সরে গেলে রুমি সেই চিৎকার করে পালিয়ে যাবে, অমনি আবার নিশান রুমিকে চেপে ধরে আর ওর সাথে সামনে মুখ ঘোরায়। রুমি নিশানের চোখের দিকে তাকিয়ে কেন জানি ভয় পাচ্ছে, কারণ নিশানের চোখে কোনো কামুকতা বা নেশা নেই। নিশানের চোখ টলমল টকটকে লাল হয়ে আছে, যেন আগুন ঝরবে। রুমি নড়াচড়া করতে নিলে নিশান ওর আঙুল দিয়ে রুমিকে একদম চুপ করিয়ে থাকতে বলে, ইশারায় কোনো কথা বলতে বলে না। তারপর নিশান আস্তে করে রুমির মুখের উপর থেকে হাতটা সরিয়ে নেয়, আর তার সাথে সাথে রুমি কাঁদতে কাঁদতে বলে, এই আপনার আসল চরিত্র? এই আপনি? আমি আসলে সেদিন ঠিকই বলেছিলাম আপনাকে, আপনি আসলেই। থামলে কেন, বলো কি আসলে আমি? আপনি একটা ধর্ষক, একটা পশু আপনি। তাহলে তুমি কি? আমি কি মানে? আমি তোমার কোমর, পিঠ আর হাত ছুঁয়েছি। আমি কি তোমার বুক কিংবা পিঠের নিচ থেকে পা পর্যন্ত ছুঁয়েছি? না ছুঁননি। আপনি কি এখন এগুলো ছুঁতে চান? নিন, শেষ করে দিন আমাকে। করব। তার আগে বলো, আমি যেসব অংশ ছুঁয়েছি তা কি ঢাকা ছিল? নিশানের অদ্ভুত প্রশ্নে রুমি অবাক হয় বটে, তাও এবার নিজেকে দিকে তাকিয়ে চিন্তা করে। কান্না থেমে গিয়েছে রুমি আস্তে করে বলে,
না, ঢাকা নেই। আমি একা স্পর্শ করেছি বলে তুমি আমাকে আবার সেই দর্শকের টাইটেলটা দিয়ে দিলে, কিন্তু বাইরে যে তোমার এই উন্মুক্ত স্পর্শকাতর স্থানগুলো শত শত ছেলে দেখছিল, তারা যে তোমাকে তাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে, তাতে তোমার সমস্যা হয়নি? তাদের দর্শক মনে হয়নি? রবি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলছে। ও সত্যি বলছে নিশান, এসব অংশ তো ঢাকা ছিল না। নিশান আবার বলে, এখন তুমি বলতে পারো তাহলে আপনারা কেন তাকাচ্ছেন? কারণ মৌমাছি যেমন ফুল দেখলে তার মধু নিতে যায়, ঠিক তেমনি তুমি যদি এভাবে চলো তোমাকে তারা দেখবেই। তুমি জানো কত ছেলে তোমাকে নিয়ে খারাপ চিন্তা করে মনে মনে? নিজের শরীরের অংশ দেখিয়ে তুমি হয়তো সবার প্রিয় হতে পারবে, কিন্তু জেনে রাখো তুমি তাদের কাছে শুধু খামুনার পাত্রী মাত্র। আর কখনো যদি এরকম ভাবে শাড়ি পরে আসো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। আমি জানি তুমি এখন ভাবছো আমি অন্য মেয়েদের কেন বলছি না, কারণ তারা আমার পরিচিত না, তাদেরকে কিছু বলার অধিকার আমার নেই। যদিও বা বলি তারা আমার কথা কখনোই শুনবে না, কিন্তু তোমার উপর আমার অধিকার কাটাতে পারবো, কারণ আমরা পরিচিত। তোমার ভালোর জন্যই বলেছি। তোমার এই জায়গাগুলোতে আমি কখনো স্পর্শ করতাম না, করেছি শুধু এই কারণে যাতে এর পরের বার কোনো ড্রেস পরলে এসব জায়গার কথা মনে থাকে। শাড়ি তুমি পরতে পারবে, তবে এমনভাবে পরবে যাতে পিঠ এবং পেট কোনোটাই না দেখা যায়, ঠিক আছে? রুমি মাথা নিচু করে আচ্ছা বলে। নিশান রুমির গালে 2 হাত দিয়ে ওর দিকে ধরে মুখ তাক করে বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দরী লাগছে, যা বলার বাইরে, কিন্তু আর কখনো এভাবে আসবে না। সালোয়ার কামিজ পরবে, নিজের শরীরের স্পর্শকাতর অংশগুলো ঢেকে রাখবে। ছোট মানুষ তাই এভাবে বললাম, নেক্সট টাইম কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নীল আমার পছন্দের কালার, তাই রাগটা বেশি হয়নি, না হলে আজ তোমার খবর ছিল। এখন সোজা বাসায় চলে যাবে, আর এক মুহূর্তও এখানে থাকবে না, যাও। নিশান রুমির চোখ মুছে দেয় ও রুমাল দিয়ে। রুমি অবাক হয়ে নয়নে নিশানের চোখের দিকে তাকিয়ে আছে। ওর মন চাচ্ছে মানুষটাকে জড়িয়ে ধরি, তার মাঝে হারিয়ে যেতে মন চায় রুমি। যাও, মুছে দিয়েছি, সোজা বাসায় যাও, আমার সামনে পড়লে কিন্তু খবর আছে। বলেই নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি এখনো শকে আছে, কিন্তু নিজেকে সামনে দ্রুত সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়। নিশান আবার ফারহানের কাছে গিয়ে বসে। ফারহান নিশানকে দেখে বলে, কিরে হঠাৎ কই গিয়েছিলে? রুমিকেও দেখছি না। ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। মানে কেন? এমনি ইচ্ছা হচ্ছে, চল আমিও যাব, তোরা কি থাকবি? ফারহান বলে, না দোস্ত, মিলার সাথে দেখা করতে হবে, আমিও যাব। নিহান, রূপম ও আর অমি কিছু বলতে নিলে নিশান কড়া গলায় বলে, যা ইচ্ছা তা কর, কিন্তু একটা মেয়েরও জানে কোনো ক্ষতি না হয়, সাবধান, না হলে আমি কেমন তা কিন্তু জানিস ভালো করেই। নিহান বলে, না দোস্ত, একজনকে এইবার সত্যি পছন্দ হয়েছে, ওর কাছ থেকেও পজিটিভ ভাইব পাচ্ছি, রাজি হলে বিয়ে করে ফেলবো। রূপম আর অমিও বলে, দোস্ত আমরাও সেম। আচ্ছা, যা বলেছি তা যেন মনে থাকে, বিয়ের আগে নো হোম, মনে থাকে যেন। আই ফারহান। নিশান আর ফারহান গাড়ির কাছে গেলে ফারহান বলে, নিশান দোস্ত দাঁড়া, হ্যাঁ বলো। একটা কথা জিজ্ঞেস করি? করো। রমির সাথে সেদিনের পর থেকে তুই কেমন বদলে গিয়েছিস? কিছু হয়েছে দোস্ত? আমাকে বলতে পারিস। আরে না, কিছুই হয়নি, হলে তোকে বলবো না তা কি করে হয়? তাহলে রুমিকে পাঠিয়ে দিলি যে? ওর ড্রেস আমার পছন্দ হয়নি তাই। ও আচ্ছা, চল তাহলে। শোন। হ্যাঁ বল। আমার বোনটা যেন কোনো কষ্ট না পাই, তোকেও পছন্দ করে দেখেই আমি তোকে এত পছন্দ করি, বোনটার কোনো ক্ষতি হতে দিবি না। দোস্ত, এক্সামটা শেষ হলেই ওকে বিয়ে করব, তুই একটু চিন্তা করিস না, ওর কোনো ক্ষতি আমি হতে দিব না।
আচ্ছা যা তাহলে। রাত 11:23। রুমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। মাথার উপর ফ্যানটা ভৌ ভৌ করে আপন গতিতে ঘুরছে। রুমি ওর কোমরে হাত বরাবর ছুঁই ছুঁই করছে। বারবার নিশানের কথা মনে পড়ছে। রুমি মুচকি হাসে আর মনে মনে বলছে, আমি আজও তাকে ভুল ভাবলাম। কি সব বললাম তাকে। একটা মানুষ এত ভালো কিভাবে হয়। সত্যি আমার এভাবে শাড়ি পরা উচিত হয়নি। আমি বুঝতেই পারিনি। না, আমার উচিত ওনার কাছে মাফ চাওয়া। কিন্তু ওনার নাম্বার, গতকাল রাতে যে নাম্বার থেকে কল এসেছিল, আমার মন বলছে ওটা উনিই ছিলেন। দিব একটা কল, যদি উনি না হয় আচ্ছা দিয়েই দেখি। রুমি সেই আননোন নম্বরে কল দেয়। প্রথমবার কেউ ধরেনি। রুমি আবার কল দেয়। এইবার ফোন রিসিভ হয়। রিসিভ হতে ওপাশ থেকে, কি হঠাৎ ভূতের কথা মনে পড়লো? আপনি নিশান ভাইয়া তাই না? কি মনে হয়? আপনি নিশান ভাইয়াই, শিওর। তাহলে গতকাল চিনলে না কেন? বুঝতে পারিনি, সরি। তা হঠাৎ কি মনে করে কল দিলে? আসলে ভাইয়া। এত বায়া বায়া করো কেন? আমি তোমার কোন জন্মের বায়া লাগে? হ্যাঁ, না না, তাহলে কি বলবো? শুধু আপনি বলবা। আচ্ছা, আমাকে মাফ করে দিন আজকের জন্য। আজও না না বুঝে আপনাকে উল্টাপাল্টে বললাম। সমস্যা নেই, অভ্যাস হয়ে গিয়েছে। ভাইয়া, না না, সরি। আপনি আর লজ্জা দিবেন না আমায়, প্লিজ। আচ্ছা রাখি, এখন ঘুমাও। এত রাত জাগো কেন? যাও চুপচাপ ঘুমাও। জি যাচ্ছি। রুমি ফোন কেটে দেয় রাগে আর বলে, বজ্জাত পাজি শয়তান একটা, একটু ভালোভাবে কথা বলে না। এত ভাব, ছেলে মানুষের এত ভাব থাকে আগে দেখিনি। যা, আর তোকে ফোনই দিব না। মেসেজ আসে। রুমি মেসেজ খুলে দেখে নিশান মেসেজ করছে। রুমি, আমাকে বকাবকি না করে ঘুমাও, সকালে দেখা হলে বকা দিও। গুড নাইট। রুমি আশ্চর্য হয়ে যায়। ও ভাবেই পাচ্ছে না লোকটা এমন কেন। বেশ অদ্ভুত লোক, একে বোঝা খুব দায়। কিন্তু এই অদ্ভুত লোকটাকে কেন জানি রুমির খুব ভালো লাগতে শুরু হয়েছে। তার কেয়ারিং, তার আচরণ, তার চিন্তা ভাবনাগুলো রুমির মনে দাগ কাটছে। বিশেষ করে আজকে একদম মনটা কিনে নিল রুমি। রুমি শুয়ে শুয়ে শুধু নিশানের কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। আর এক সময় রুমি ঘুমের দেশে হারিয়ে যায়। এভাবে নিশানের প্রতি রুমির ভালো লাগা দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু নিশানের বাইরে থেকে দেখলে মনে হয় ও রুমিকে পাত্তা দেয় না। কিন্তু রুমি জানে নিশানের কাছেও কি। রুমি যা ইচ্ছে করে নিশান তাই পূরণ করে। এই তো সেদিন রুমি আর নিশানের চ্যাটিং করছিল। হঠাৎ রুমি বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। ব্যাস, নিশান অনলাইনে নেই। রাত 12টার সময় রুমির বাসার নিচে নিশান ফুচকা নিয়ে উপস্থিত। রুমি যেন বিশ্বাসই করতে পারছে না। এরকম নিশানের অনেক কিছুতেই রুমি ওর প্রতি দুর্বল করে তোলে। এভাবেই চলছে রুমি আর নিশানের জীবন। রুমি দিনে দিনে অস্থির হয়ে উঠছে যে রিশান ওকে বলুক সে ওকে ভালোবাসে, কিন্তু নিশান ভালোবাসার শব্দ উচ্চারণ করে না। একদিন, আপনি কি এখন আর কাউকে ভালোবাসেন? জানি না, কেন? না এমনি, বলুন না। বাসি তো একজনকে। মানে কাকে? আছে একজন। কে? বলা যাবে না। প্লিজ বলুন তো। না, বলা যাবে না। বলবেন না? না। ওকে, আমি আসি। ভালো থাকবেন। ভালোই আছি আমি, বাট তোমাকে দেখে ভালো মনে হচ্ছে না। রুমি নিশানের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, শয়তান ব্যাটা একটা, সারা দিন থাকে আমার সাথে আর ভালোবাসো অন্য কাউকে। বল না ভালোবাসিস আমাকে, এত কিসের ভাব? বাহ, তোমাকে তো রাখলে আরো বেশি সুন্দর লাগে। আর আমার সাথে কথা বলবেন না, আমাকে আর ফোনও দিবেন না। বাই। রুমি এবার সত্যি সত্যি রাগ করে চলে আসে। ওর খুব রাগ হচ্ছে নিশানের প্রতি। রুমি বাসায় চলে যায়। এরপর 2 দিন রুমি আর ভার্সিটিতে আসেনি। এদিকে নিশান রুমিকে খুঁজছে। আজ 3য় দিন। রুমি বান্ধবীদের থেকে জানতে পারে আজও রুমি আসেনি। নিশানের খুব রাগ হচ্ছে। ও পকেট থেকে ফোন বের করে রুমিকে কল দিতে যাবে, অমনি ফারহান কল করে। নিশান ফোন ধরতেই খুব অস্থিরভাবে ফারহান বলে, দোস্ত তাড়াতাড়ি হাসপাতালে আয়, খুব জরুরি। নিশানের হাত পা কেমন জানি কাঁপছে। হাজার খারাপ চিন্তা মাথায় এসে ভর করে।
নিশান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে দোস্ত? দোস্ত রুমি। কি হয়েছে রুমির? রুমি ঠিক আছে তো? ফারহান, দোস্ত রুমির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি এই হসপিটালে চলে আয়, রক্ত লাগবে, এবি নেগেটিভ, যা শুধু তোরই আছে। নিশান এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। রুমির কিছু হয়নি শুনে ওর নিশানের খারাপ লাগে ওর ভাইয়ের জন্য। নিশান হসপিটালে গিয়ে দেখে রুমি ওর মা অঝরে কান্না করছে, ওর বাবা নিঃশব্দে কাটছে। ফারহান নিশানকে দেখে বলে, ভাই এসেছিস, তাড়াতাড়ি আয়। রুমি নিশানের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, অঝরে কান্না করে দিচ্ছে। এরপর নিশান 2 ব্যাগ রক্ত দেয় একসাথে। আপাতত তাতেই রুমির ভাইয়ের চলবে। নিশান রক্ত দিয়ে শুয়ে আছে, ওকে স্যালাইন দেওয়া হয়েছে। রুমির বাবা মা কিছুক্ষণ পর পর এসে বলে, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তুমি রক্ত না দিলে আমার ছেলেটাকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। আরে ধন্যবাদ কিসের আঙ্কেল, আমি তো সব সময় রক্ত দিই। সত্যি বাবা, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়েছো, তুমি না থাকলে। আন্টি কাঁদবেন না প্লিজ, মায়ের চোখে জল মানায় না। বাবা তুমি খুব ভালো ছেলে, এখন রেস্ট নাও, একটু পরে কথা হবে। জি আঙ্কেল। আন্টি, রুমির বাবা মা গেলে রুমি আসে। রুমিকে দেখে নিশানের মুখটা অন্যদিকে ফিরে রেখে ফেলে। রুমি আস্তে আস্তে নিশানের কাছে এসে বসে। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে। ও আস্তে করে নিশানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিশান হাত সরিয়ে দেয়। রুমি আবার হাত বুলিয়ে দেয় আর বলে, রাগ করে আছেন বুঝি? নিশান চুপ করে আছে। রুমি আবারও বলে, আচ্ছা সরি, আপনি সত্যি খুব ভালো। আগে আমাকে আজ আমার ভাইকে সাহায্য করলেন। আপনি রক্ত না দিলে হয়তো ও বাঁচত না। সত্যি আপনি খুব 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 ভালো। হয়েছে বলা, এখন যাও তো, কিছু খেয়ে আসো। কান্না করে তো চোখ ফুলিয়ে ফেলেছ। অন্যদিকে তাকিয়ে নিশান বলে, হঠাৎই রুমি যা করলো তাতে নিশান পুরো স্তব্ধ হয়ে গেল। রুমি হঠাৎ করে যা করলো তাতে নিশান পুরো স্তব্ধ হয়ে গেল। রুমি নিশানকে জড়িয়ে ধরে ওর কপালে খুব সুন্দর করে একটা চুমু এঁকে দিল। এই স্পর্শে ছিল নিশানের প্রতি রুমির অসীম ভালোবাসা আর অসীম মায়া। নিশানকে চুমু দিয়ে রুমি আর এক মুহূর্ত ওর সামনে থাকেনি, দরজা দিয়ে বাইরে চলে যায়। নিশানের মনে হলো যে দরজা দিয়ে মিষ্টি ঘ্রাণ হাওয়া এসে ওকে ছুঁয়ে দিয়ে মাথার উপরে আবার চলে গেল। নিশান ওর হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখে রুমির ঠোঁটের স্পর্শটা এখনো লেগে আছে। নিশান মুচকি হাসে। আজ জীবনে প্রথম কোনো মেয়ে ওকে চুমু দিল। চুমু কয়েক প্রকারেও হয়ে থাকে, শুধুমাত্র কপালের চুমুতে প্রচুর ভালোবাসা আর মায়া লাগানো থাকে, যা স্পর্শ মাত্রই অনুভব করা যায়। কপালের চুমুতে কখনো কামুকতা থাকে না, সেখানে থাকে শুধু অজস্র ভালোবাসা, যা এখন নিশান অনুভব করতে পারছে বোধহয়। এরপর কয়েকটা দিন খুব দ্রুত চলে যায়। রুমি ওর ভাই আর পরিবার নিয়ে খুব ব্যস্ত হয়েছিল, কিন্তু এর মাঝে একটিবারও নিশানের খোঁজ নিতে ভুলিনি। নিশান এই কয়েকদিনের মধ্যে রুমিকে বেশি মাত্র 3 বার ফোন করেছে, তার বেশি নয়। কিন্তু রুমি সবসময় নিশানকে ফোন দিত, ওর খোঁজ খবর নিত, অনেক কথা বলতো রাতভর। নিশান শুধু শুনতো, ও তেমন কিছুই বলতো না। এর মাঝে নিশান কয়েকবার এসে রুমি ভাইকে দেখে যায়। বলতে গেলে রুমি নিশানের জন্য প্রায় পাগল হয়েছিল। নিশান যেন ওর সবকিছু। আজ দীর্ঘ 1 মাস পর রুমি ভার্সিটিতে আসে। রুমি খুব খুশি, ওর খুব আনন্দ লাগছে, কারণ একটাই নিশান। আজ থেকে সে আবারও সেদিনের সারাদিন নিশানের কাছে থাকতে পারবে, নিশানের সাথে সারাদিন কথা বলতে পারবে, নিশানের সাথে ঘুরতে পারবে, আরো কত কি। রুমি হাসি মুখে নিয়ে নিশানকে খুঁজছে। হঠাৎ রুমি এমন কিছু দেখে যা দেখার জন্য হয়তো ও এতদিন অপেক্ষা করেনি। রুমির উজ্জ্বল হাসি মুখখানা যেন মুহূর্তে ঘোর অমাবস্যায় নেমে আসে। ওর মনে হতে চাচ্ছে এখান থেকে চলে যাক, কিন্তু ওকে সবটা জানতে হবে। রুমি ধীর পায়ে নিশানের কাছে এগিয়ে যায়। রুমি যত সামনে যাচ্ছে তত ওর পায়ে যেন তত আটকে যাচ্ছে, কারণ নিশান একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করে কথা বলছে। নিশানের হাসিগুলো যেন রুমির বুকে তীরের মতন এসে লাগছে। রুমি
গোমরা মুখে নিশানের সামনে গিয়ে বসে। রুমিকে দেখে নিশানের হাসি বন্ধ হয়ে যায়। রুমি নিশানের দিকেই তাকিয়ে আছে, একটা কথাও বলছে না। নিশানও চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নীরবতা অনেক কিছুই বলে দেয়। নিশান চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আবার ওর পাশে বসে থাকা মেয়েটার সাথে মজা ও দুষ্টুমির সাথে শুরু করে দেয়। জানো তোমাকে আমি কত মিস করেছি। এই যে আমাদের সামনে বসা মেয়েটাকে দেখছো না, তুমি ওর থেকেও অনেক সুন্দর। একটা কিউটি পাই তুমি। ওয়াও, তাই? থ্যাংক ইউ। তুমিও অনেক হ্যান্ডসাম, একদম আমার মনের মতো হিরো। হ্যাঁ, আর তুমি আমার হিরোইন। রুমির চোখগুলো ভরে অশ্রুতে টলমল করছে। কেন যেন সবসময় তো বৃষ্টির মতো ঝরে পড়বে। রুমি প্রচুর কষ্ট হচ্ছে এসব দেখে। ও আর এসব সহ্য করতে না পেরে উঠে যেতে নিলে নিশান ওর হাত ধরে বলে, এই কোথায় যাও? পরিচিত হবে না ওর সাথে? রুমি দাঁত কামড়ে রেখেছে যাতে চোখের পানিগুলো ওদের সামনে এসে না পড়ে যায়। রুমি মাথা নিচে করে না বলে। নিশান রাগী কণ্ঠে বলে, তুমি না করলে হবে নাকি? চুপচাপ এখানে বসো। নিশান এক প্রকার রুমিকে জোর করে বসিয়ে দেয়, তারপরে বলে, সাইমা, এই হলো রুমি, যার কথা তুমি জানো। আর রুমি, এই হলো আমার বিদেশি কাজিন, যে আজ সকালে এসেছে, আমার ফুফাতো বোন সাইমা। নিশানের সাথে পরিচয় হওয়ার পর থেকে রুমি শুধু শখেই খেয়ে যাচ্ছে। রুমি এবার আশ্চর্য হয়ে বলে, কি, উনি আপনার ফুফাতো বোন? হ্যাঁ। তাহলে আপনারা এভাবে কথা বলছিলেন কেন? এবার সাইমা হাসতে হাসতে বলে, কারণ নিশান তোমাকে দেখে আমার সাথে মজা করছিল, তাই আমি ওকে সঙ্গ দিলাম। রুমি ভ্রু কুচকে নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমির দিকে হাত ভর দিয়ে তাকিয়ে হাসছে। রুমি সেই রাগ হয়েছে, সেই ও কিছু বলতেও পারছে না। রুমি আর এক মুহূর্ত ওদের সামনে না বসে আটকে রাখা চোখের জলটা ছেড়ে দিয়ে উঠে চলে যায়। বোন, তুই বাসায় যা, পরে কথা হবে। আচ্ছা, তাড়াতাড়ি যা। নিশান দ্রুত রুমির পিছু নিয়ে ছুটে যায়। রুমি ক্যাম্পাসের নির্জন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। নিশানও গিয়ে রুমির পাশে দাঁড়ায়। রুমি অন্যদিকে ফিরে খুব কান্না করছে নিঃশব্দে। নিশান বলে, এ কি, কান্না করছো কেন? কি হয়েছে? রুমি মাথা নিচু করে আছে আর কান্না করে চলেছে। আহা, বলবে তো কান্না করছো কেন? রুমি কান্না মাখা কণ্ঠে বলে, আপনি তখন আমার সাথে অমন করলেন কেন? আমি আবার কি করেছি? আপনি আপুর সাথে ওসব বলছিলেন কেন? তার সাথে এত কিসের হাসাহাসি? এত ঘনিষ্ঠ হয়ে কথা বলতে হবে কেন তার সাথে? নিশান রুমির একেবারে সামনে এসে বলে, আমি ওর সাথে যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা খুশি কথা বলি, তাতে তুমি কাঁদছো কেন? তোমার কি তাতে? হ্যাঁ? রুমি অস্ত্র নিষিক্ত নয়নে নিশানের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। নিশান আবারও বলে, বলো, কেন কাঁদছো তুমি? রুমি আর নিজের অনুভূতিকে আটকে রাখতে পারে না। রুমি নিশানকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে ওড়ায়, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই সহ্য করতে পারি না আপনাকে অন্য কারোর সাথে। আমার সহ্য হয় না। আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তাই তো আমাকে জ্বালানোর জন্য এমন করলেন। প্লিজ বলুন না, আমাকে ভালোবাসেন আপনি, প্লিজ। নিশান স্তব্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে গিয়েছে ও কি বলবে। ও নিশান আস্তে করে রুমিকে ওর কাছ থেকে ছাড়ায়। রুমি নিশানকে ছাড়তে চায় না, তাও নিশান জোর করে রুমিকে ছাড়ায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমিকে ছাড়িয়ে একটু দূরত্ব বজায় নিয়ে দাঁড়ায়। এ কি, আপনি আমার থেকে দূরে সরে গেলেন কেন? রুমি, তোমার ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না। আমি কাউকে আর ভালোবাসতে পারি না। নিশানের কথা শুনে রুমি পাথর হয়ে যায়। রুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে, সবকিছু ঝাপসা হয়ে আসছে, চোখের জল নোনা। রুমি নিশানের কাছে গিয়ে ওকে ধরে অস্থির হয়ে বলে, এ আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? আপনি মিথ্যা বলছেন, তাই না? ও, বুঝেছি, আপনি মজা করতেন। রুমি চোখ মুছে নিশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ মজা করেন না, বলুন আমাকে ভালোবাসেন আপনি, বলুন না। নিশান আবারও রুমিকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলে, না রুমি, আমি তোমাকে ভালোবাসি না। আমি সত্যিই বলছি, আমি কোনো মজা করছি না।
রুমি যেন বিশ্বাসই হচ্ছে না। রুমি নিশানের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। নিশানও ও রুমির দিকে তাকিয়ে আছে। রুমি আর না পেরে নিশানের কলার ধরে অঝরে কান্না করতে করতে বলে, কেন কেন এমন বলছেন আপনি? কেন? সারা দিন আমার সাথে থাকেন, আমার খেয়াল রাখেন, আমার ভালো মন্দ সব বলে দেন, আর আপনি বলছেন আমাকে আপনি ভালোবাসেন না? আল্লাহ দোহাই লাগে, প্লিজ বলুন ভালোবাসেন, একবার বলুন ভালোবাসেন, আমি সব ভুলে যাব। আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না, আমি শেষ হয়ে যাব। রুমি, বোঝার চেষ্টা করো। আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি কাউকে আর ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসাটা মরে গিয়েছে। আমাকে মাফ করো, আমি তোমাকে ওভাবে নেইনি। দোহাই লাগে, এমন বলবেন না। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আমাকে ফিরিয়ে দিবেন না। না রুমি, আমি পারবো না, আমাকে মাফ করো। নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি সেখানে বসেই অঝরে কাঁদতে থাকে, শুধু চিৎকার করে কাঁদতে পারছে না। নিশান গাড়ি নিয়ে ওর বাসায় চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, সোজা গিয়ে ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে নিশান। নিশান মায়াকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু মায়া যখন নিশানের সাথে চিট করে নিশান খুব ভেঙে পড়ে। সেদিনের পর থেকে নিশান আর কোনো দিন কাউকে ভালোবাসে না বলে ঠিক করবে। কিন্তু নিশান জানে না ও কেন জানি রুমিকে সবসময় সবকিছু থেকে প্রোটেক্ট করতো। রুমিকে ভালো লাগতো নিশানের, কিন্তু রুমিকে ভালোবাসে না নিশান, আর ও কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু নিশানের খুব খারাপ লাগছে এখন। এরকম কিছু হবে নিশান কোনোদিনও ভাবিনি। নিশান খুব শান্ত, খুব শক্ত একটা মানুষ, কিন্তু নিশানের চোখ দুটো ওর অজান্তে ভিজে উঠছে। নিশান নিজেকে বলে, আমি রুমিকে ভালোবাসি না, আমি কাউকেই আর ভালোবাসি না, আমি আর ভালোবাসতে জানি না। সেদিনের পর থেকে নিশান কেমন জানি হয়ে যায়। 3-4 দিন পর থেকে নিশান ভার্সিটিতে গেলেও রুমিকে আর দেখতে পায় না। কেমন শূন্য শূন্য লাগে নিশানের, যেন জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে। রুমিকে হাজারবার কল দিতে গিয়েও যেন কেন জানি ফোন আর দিতে পারেনি নিশান। ফারহান নিশানকে হাজার বুঝেও পারেনি, তাই ফারহানও হার মানে। নিশান নিজেই সাথে নিজেই লড়াই করে চলেছে রুমিকে ছাড়া থাকতে, কিন্তু সব জায়গায় সবসময় বারবার রুমির কথাই মনে পড়ে। নিশান কেন জানি পাগল পাগল লাগছে। রুমির কোনো খোঁজ খবর নেই। ফারহানও রুমির কথা কিছু বলে না। নিশান দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। রুমিকে ছাড়া নিশান থাকতে পারে না। ও নিজেকে কেমন ঘরবন্দি করে বারবার নিজেকেই প্রশ্ন করেছে, আমি এমন করছি কেন? রুমিকে ছাড়া আমি থাকতে পারছি না কেন? আমি তো ওকে ভালোবাসি না, তাহলে কেন ওকে ছাড়া আমার বুকের বা পাশটাতে ব্যথা করছে? কেন ওকে ছাড়া আমার কিচ্ছু ভাবতে ইচ্ছা করছে না? কেন? আমি পারছি না ওকে ছাড়া থাকতে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? রুমিকে আমি ভালোবাসি, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। রুমি, আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। নিশান আর না পেরে রুমিকে দ্রুত কল দেয়, কিন্তু রুমির নম্বর বন্ধ। নিশানের খুব রাগ হয়। নিশান ফারহানকে ফোন দেয়। ফারহান ফোন ধরে, দোস্ত, আমি রুমিকে ভালোবাসি, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে ফেলেছি দোস্ত। আমি এখনই ওর কাছে যাচ্ছি। ও আমাকে ফিরিয়ে দিবে না তো? আর যে লাভ নেই দোস্ত, তুই খুব দেরি করে ফেলছিস, আর কোনো লাভ নেই যে। দেরি করে ফেলেছি মানে? কি বলছিস ভাই তুই এসব? কারণ রুমিকে ছেলেপক্ষ দেখতে গিয়েছে, সব ফাইনাল, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হবে। এই তো গতকাল ওকে দেখে পছন্দ করে সব ফাইনাল করে গিয়েছে। আর লাভ নেই দোস্ত, সব শেষ। যখন রুমি তোকে চেয়েছে, তুই ওকে ফিরিয়ে দিয়েছিস। আজ রুমির মা বাবা এই অবস্থা দেখে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি নিজে তোকে কত বুঝিয়েছি, কিন্তু তুই মায়ার জন্য ওকে ফিরিয়ে দিয়েছিস। সব তোর দোষ, তুই ওকে ফিরিয়ে দিয়েছিস। আর ওকে ভালোবেসে লাভ নেই, তুই অনেক দেরি করে ফেলেছিস রে। নিশানের কান থেকে ফোনটা পড়ে যায়। নিশান নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। ওর রুমি অন্য কারোর হয়ে যাচ্ছে। রুমিকে আরও পাবে না, কখনোই না। হে, আমি কি করলাম? প্রথমবার কেউ আমাকে সত্যিকারের ভালোবাসলো আর আমি তাকে আগের জনের জন্য ফিরিয়ে দিলাম।
রুমি আমাকে সত্যি ভালোবাসতো। ওর ভালোবাসায় এত শক্তি যে আমিও হেরে গিয়েছি। আমি তো সব হারিয়ে ফেললাম। রুমি, তুমি হারিয়ে গেলে। রুমি। নিশানের কান্না এবং আর্তনাদ হয়তো এই চার দেওয়ালের বাইরে যাচ্ছে না, কিন্তু যদিও কেউ শুনতো তাও কেউ বুঝতো না, কারণ কাউকে হারানোর ব্যথা কতটা কষ্টের তা একমাত্র যে হারায় সেই জানে। নিশান পাগলের মতো শুধু কাঁদছে, যেমনটা সেদিন রুমি কেঁদেছিল। সে সব শেষ। নিশান কেমন জানি শক্তি পাচ্ছে না কোনো কিছু করার জন্য। হাত পা কেমন অবশ হয়ে আসছে। নিশান নিথর হয়ে শুধু বিছানায় পড়ে রয়েছে, আর ফারহানের কথাগুলো শুধু কানে বাজছে। রুমিকে গতকাল দেখতে গিয়েছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওর বাসায় গিয়েও লাভ নেই। নিশানের মাথায় শুধু এই কথাগুলোই ঘুরছে। হঠাৎই নিশান এক লাফে উঠে বসে। ওর মধ্যে কেন আধ্যাত্মিক শক্তি এসে পড়েছে, কারণ ও শেষ সুযোগ একটা পেয়েছে রুমিকে আবার ওর করে পাওয়ার। নিশান দ্রুত রুমির বাসায় ছুটে যায়। রাত এখন 11:33 বাজে। নিশান দ্রুত গাড়ি চালিয়ে রুমির বাসায় যায়। নিশান কোনো রকম গাড়িটা পার্ক করে রুমিদের বাসায় বেল দিতে থাকে। অনেকগুলো বেল দিয়ে রুমিদের সার্ভেন্ট গেটটা খুলে দেয়। নিশান সার্ভেন্টকে রেখে তাড়াতাড়ি বাসায় ভিতরে ঢুকে পড়ে। এতগুলো বেল দেওয়ায় রুমির পরিবারের সবাই হল রুমে এসে পড়ে, শুধু রুমির ভাই বাদে। রুমি নিশানকে দেখে স্তব্ধ হয়ে যায়, আর হতভম্ব হয়ে যায় নিশানের অবস্থা থেকে। নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। রুমির বাবার কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলে, আঙ্কেল, দোহাই লাগে, আপনি রুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দিবেন না। আমি রুমিকে প্রচণ্ড ভালোবাসি। আমি ওকে বিয়ে করব। প্লিজ ওকে অন্য কোথাও বিয়ে দিবেন না। ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার থেকেও ও আমাকে বেশি ভালোবাসে, কিন্তু আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, তাই ও এই বিয়েতে রাজি হয়েছে। দয়া করে ওকে আমার সাথে বিয়ে দিন। কথা দিচ্ছি ও কোনোদিন বিন্দুমাত্র কষ্ট পাবে না আমার থেকে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল। আন্টি প্লিজ আঙ্কেলকে বলুন না ওকে অন্য কোথাও যেন বিয়ে না দেয়। প্লিজ আঙ্কেল, প্লিজ আন্টি। নিশানের এখন পুরো একটা পাগল উন্মাদের মতন লাগছে। চোখে মুখে কান্নার পানি, চুল অগুছালো। রুমির বাবা পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিশানকে ধরিয়ে সোফায় বসিয়ে পানিটা খেতে দেয়। নিশান রীতিমতো হাঁপাচ্ছে। নিশান পানিটা তাড়াতাড়ি খেয়ে নেয়। নিশান পানিটা খেয়ে একটু স্বস্তি পায়। ও কিছুই বুঝতে পারছে না। রুমির বাবা রুমিকে ডাক দিয়ে নিশানের পাশে বসতে বলে। নিশান আবারও বলে ওঠে, আঙ্কেল, ওর কোনো দোষ নেই। ওকে কিছু বলবেন না, সব দোষ আমার। দয়া করে ওকে অন্য কোথাও বিয়ে দিবেন না প্লিজ। রুমির বাবা এবার শান্ত গলায় বলে, নিশান সবাই বুঝলাম, কিন্তু বাবা আগে তো বলো তোমাকে কে বলেছে আমি ওর বিয়ে দিচ্ছি বা বিয়ে ঠিক করেছি? যেন আকাশ থেকে পড়ে। আশ্চর্য চরম মাত্রায় গিয়ে পৌঁছায় নিশান। নিজেকে সামলে রাখতে পারছে না। নিশান একবার রুমির দিকে আর একবার রুমির বাবার দিকে তাকাচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকে কে বললো আমরা রুমির বিয়ে দিচ্ছি? নিশান এবার অবাক হয়ে বলে, ফারহান বলল ওকে নাকি কাল দেখে গিয়েছে, তারা সব ঠিক করে গিয়েছে। খুব তাড়াতাড়ি নাকি ওর বিয়ে হয়ে যাবে। আরে না, ও মিথ্যে বলছে হয়তো। রুবির বিয়ের কথা আমরা এখনো ভাবিনি, তবে মনে হচ্ছে এবার ভাবতে হবে। তোমার মতো এরকম একটা প্রেমিক স্বামী পেলে অন্তত আমার মেয়ে কখনো কষ্ট পাবে না। হ্যাঁ, এরকম ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কি অবস্থা করেছে নিজের আমাদের মেয়ের জন্য। বাবা, তোমার সাহস আছে মানতে হবে, কিন্তু বুঝলাম না ফারহানটা এমন করলো কেন। এই রুমি, তুই মুচকি হাসছিস কেন? তোরা ইচ্ছে করে এই কাজ করেছিস না? দেখ তো ছেলেটার কি অবস্থা হয়েছে। মা, তোমরা কিছু বলোই না। উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনার প্রতি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের তিনজনের পর একমাত্র ওনাকে আমার ভালো লেগেছে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাই ওনাকে একটু শিক্ষা দিলাম। বাবা, আমি তোদের মাঝে নেই। তোরা এই যুগের ছেলে পেলে, তোদের কাহিনী খুব জটিল। তা নিশান সব তো শুনলামই। এখন আমাদের কথা হলো তুমি তোমার পরিবারকে নিয়ে কাল আসো। আমাদের দিক থেকে তো হ্যাঁ, এখন তোমার পরিবার বাবা মা রাজি হলে শুভ কাজে দেরি হবে না। কাল তাদের সাথে করে নিয়ে এসো। জি আঙ্কেল আন্টি, আপনাদের সত্যিই খুব ধন্যবাদ। বাস্তবে এমন না হলেও এটা
সত্য, তুমি আমাদের একমাত্র ছেলেকে বাঁচিয়েছো। তাছাড়া তুমি খুব ভালো একটা ছেলে। আমাদের তো তোমাকে সেদিনই পছন্দ হয়েছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আঙ্কেল আন্টি। রুহির মা, চলো আমরা ওপরে যাই, ওরা কথা বলে ওদের মাঝে ঝামেলা শেষ করুক। চলো। হ্যাঁ চলো। রুমির বাবা মা ওদের স্পেস দিয়ে চলে যায়। নিশান কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। নিশান মাথাটা ঝিমঝিম দিয়ে আছে ওর। রুমি নিশানের দিকে তাকাচ্ছে আর ছটপট করছে। নিশান খুব কষ্ট পাচ্ছে তার রুমি বুঝতে আর বাকি নেই। রুমি আস্তে করে উঠে নিশানের সামনে ফ্লোরে হাঁটু ভর দিয়ে বসে। রুমি নিশানের হাত ধরে কপাল থেকে সরাতে চেষ্টা করে। নিশান আবার কপালে হাত দেয়। নিশান চোখ বন্ধ করে আছে। রুমি বুঝতে পেরেছে নিশান খুব কষ্ট পেয়েছে। রুমি আস্তে করে উঠে নিশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নিশান আর পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রুমিকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই কান্না প্রাপ্তির কান্না। নিশান কান্নামাখা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও রুমি। আমি সত্যিই বুঝতে পারিনি আমিও যে তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি। রুমি মুখ তুলে দেখে নিশান কান্না করছে। রুমি একটু উপরে উঠে ও নরম মিষ্টি ঠোঁট দিয়ে নিশানের দুই চোখে গভীর স্পর্শ বুলিয়ে দেয়। এরপর নিশানের দুগালে কপালে অথস্র চুমু দিয়ে ভাসিয়ে দেয়। নিশান বলে, সব জায়গায় তো দিলে, আসল জায়গাটাই তো দিলে না। রুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ওর গাল দুটো লাল টুকটুকে আভা ধরেছে। খুব মিষ্টি লাগছে ওকে। রুমির লজ্জাসিক্ত হয়ে বলে, আসল জায়গা আবার কোনটা? নিশান আঙুল দিয়ে ওর ঠোঁট দেখিয়ে দেয়। রুমি লজ্জায় মাথা নাড়িয়ে না করে। রুমি নিশানকে জড়িয়ে ধরে আর বলে, ওখানে বিয়ের পর, এখন না। আচ্ছা। খুব কষ্ট পেয়েছেন? সরি। কষ্টটা বেশি পেয়েছি তোমাকে হারাতে গিয়ে। বিশ্বাস করবে না, তোমাকে হারানোর ভয়ে আমার শ্বাস যেন কেমন আটকে আসছিল। তো বলুন না সে না বলা কথাটা। আর কত অপেক্ষা করব? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খুব 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 ভালোবাসি। রুমি প্রচন্ড খুশি হয়। খুশিতে নিশানের গালে গভীর একটা চুমু এঁকে দেয়। তারপর বলে, এই সামান্য কথাটা আগে বললেই হতো। তা না বলে আপনি ভাব নিয়ে বসেছিলেন। পাঠকরা আপনার উপর কত রাগ জানেন? তারা চাই না আমাদের মিলুক। আরে তারা খুব ভালো, তাদের ভালোবাসা আমাদের সাথে আসে বলে তো আমরা আবার এক হয়েছি। তারা মনে মনে ঠিকই চায় আমরা এক হই। এখন আল্লাহ চাইলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হলেই হয়। বিয়ের পর কিন্তু আমাকে খুব আদর করবেন, ঠিক আছে? কিভাবে আদর করব তাও বলে দাও। যা দুষ্টু, সেটা আপনি ভালো করেই জানেন। জানি তো, তুমিও কয়দিন পরে জানবে। নেও এখন একটা দাও, আমি চলে যাই। না দিব না, জান আপনি। না দিলে কিন্তু আমি আসল জায়গাটায় জোর করে নিব। আচ্ছা নিচ্ছি তো। কি দুষ্টু হবু জামাই আমার। এরপর রুমি নিশানের গালে ওর নরম ঠোঁটের স্পর্শ বুলিয়ে দিয়ে নিশান খুশি হয়ে চলে যায়। রুমি আজ খুব খুশি। ওর আর ফারহানের প্ল্যান সাকসেসফুল হয়েছে। একমাত্র ফারহানই জন্যই রুমি নিশানকে পেয়েছে। রুমি ফারহানকে ফোন দিয়ে সব বলে। ফারহানও অনেক খুশি হয়। সাথে রুমি তো সেই খুশি, ও আবার ওর ভালোবাসার মানুষটাকে পেয়েছে। এদিকে নিশান বাসায় গিয়ে রুমির কথা ওর বাবা মাকে জানায়। তারা দুজনেও রাজি হয় রুমিকে দেখতে আসার জন্য। দেখতে আসতে বললে সব ফাইনাল করতে। নিশানও আজ অনেক খুশি। সব ঠিকঠাক মতোই হচ্ছে। পরদিন নিশান আর ওর পুরো পরিবার রেডি হয়ে ডায়মন্ডের আংটি আর বালা নিয়ে রুমিদের বাসায় রওনা হয়। রুমির বাসায় পৌঁছে বেল দিতে রুমির বাবা মা দরজা খুলে দেয়। রুমির বাবাকে দেখে নিশানের বাবা বলে, আফজাল তুই রুমির বাবা? এ বিয়ে হবে না নিশান, কখনো এ বিয়ে হবে না, আমি হতে দিব না, চলো তোমরা। নিশান পুরো স্তব্ধ হয়ে যায় বাবার কথা শুনে। এত দূর এসে শেষমেশ ঘাটের কাছে নিশানের নৌকো ডুবে যাবে। নিশান পুরো স্তব্ধ হয়ে যায় ওর বাবার কথা শুনে। এত দূর এসে শেষমেশ ঘাটের কাছে এসে নিশানের নৌকো ডুবে গেল। নিশানের বাবা যেতে নিলে রুবির বাবা নিশানের বাবার হাতটা ধরে ভেতরে তাকে বাসায় নিয়ে আসে।
নিশান কিছুই বুঝে উঠতে পারছে না এসব কি হচ্ছে। নিশানের বাবা রাগান্বিত ভাবে রুবির বাবাকে বলে, আফজাল আমাকে চা, আমি এখানে থাকবো না, তোর মুখও আমি দেখতে চাই না। এখন আমি চাইলে এইরকম 100টা বাড়ি কেনার ক্ষমতা রাখি। রুবির বাবা খুব মায়া জড়িত কণ্ঠে বলে, বন্ধু হাবিব, বন্ধু মাফ করে দে সেদিনের জন্য। আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিস না, দয়া কর বন্ধু। তুই আমাকে সেদিন কি কষ্ট দিয়েছিস জানিস? তো সেই কষ্ট থেকে আমার ভিতরে এমন জেদ হয় যে আজ আমি নিজেকে এই পর্যায়ে এনেছি। বন্ধু ধন সম্পত্তি দিয়ে আর কি হবে? তোর ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে, আমার মেয়েটাও তোর ছেলেকে পাগলের মতো ভালোবাসে। তুইও তো চেয়েছিলি ওরা ছোট থাকতে ওদের বিয়ে হোক, কিন্তু আমি হয়তো তখন মেনে নেইনি। কিন্তু বন্ধু ওদের কথা ভেবে সব ভুলে যা না। এটা বাংলা সিনেমা নাকি যে তুই রাগ করে পুরনো ক্ষোভ দেখিয়ে ওদের আলাদা করে দিবি? মেনে নে বন্ধু, তোকে আমাদের সেই বন্ধুদের প্রমিস, মাফ করে দে আমায়। নিশানের বাবা, উনি মেয়ের বাবা, তোমার সেই পুরনো জানের বন্ধু, মাফ করে দাও না। নিশানা রুমিমাকে আলাদা করো না। বাবা আঙ্কেলকে মাফ করে দাও প্লিজ। রুমি এতক্ষণ উপরে দাঁড়িয়ে এসব দেখছিল। ও বুঝতে পেরেছে কি হয়েছে। রুমিকে আজ সুন্দর করে সাজানো হয়েছে কারণ নিশানরা ওকে দেখতে আসবে বলে। রুমি সেই সাথে সাজেই নিচে নেমে আসে। নিশানের মা, ওর বোন আর রুমির মা রুমির দিকে তাকিয়ে আছে। রুমি নিচে এসে নিশানের বাবার কাছে গিয়ে অসহায় কণ্ঠে বলে, আঙ্কেল, আব্বুকে দয়া করে মাফ করে দিন, আমি ওনার হয়ে মাপ চাচ্ছি প্লিজ। নিশানের বাবা রুমির দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সবার বুক ধুকপুক ধুকপুক করছে। তারপর হঠাৎই নিশানের বাবা রুমির কাছে গিয়ে রুমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আঙ্কেল না, আজ থেকে বাবা বলে ডাকবি। কি ভাবি বাবাকে মানিয়ে ফেলেছে? কি আফজাল, শুধু তোর লক্ষ্মীমণিটা এভাবে এসে বললো বলে তোকে আজ মাফ করে দিলাম। এই মেয়েটাকে সেই ছোটবেলায় আমার ছেলে বউ করতে চেয়েছিলাম। কত বড় হয়ে গেছে মেয়ে নিশানের মা, দেখছ? শুধু বড় না, বলো কত সুন্দরও হয়ে গেছে, একদম পরীর মতো। নিশান হতবাক হয়ে যায় শুধু এসব দেখছে। তবে চেহারা খুব ভয় ছিল যে আবার বিয়েটা ভেঙে না যায়। এখন একটু ভালো লাগছে। রুমির মা নিশানের কাছে এসে বলে, আমিও তো বলি এমন হীরার টুকরা ছেলেটা হলো কিভাবে? এ তো সেই নিশান যাকে ছোটবেলায় কত আদর করেছি, একদম বাবা মার মতো হয়েছে। ভাই জানেন আপনার নিশান আমার ছেলেকে বাঁচিয়েছে। ও রক্ত না দিলে হয়তো আজ। আহ থাক না রুমির মা, এখন আনন্দের সময়। জি বেআই সাহেব, আজ দীর্ঘ অনেক বছর পুরনো বন্ধুরা মিলিত হলো। কি বলেন বেআইন সাহেব? জি বেআইন সাহেব। নিশানের বাবা রুমির বাবাকে ধরে বলে, বন্ধু আমাকে মাফ করে দিস, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করছি। না বন্ধু, তুই মাপ চাস না। সেদিন যদি তোকে ছোট না করতাম তাহলে হয়তো এতদিন দূরে থাকা লাগতো না, বরং তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা হয়েছে, এবার বুকে আয় বেটা। এরপর ধুমধাম করে নিশান আর রুমির বিয়ে আয়োজন শুরু হয়। বিশাল বড় একটা হোটেলের গোল্ড ওয়ার্ল্ডিং হয় নিশান আর রুমির। অনেক লোক আসে ওদের বিয়েতে। সব মিলিয়ে খুব সুন্দরভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। নিশানদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের মরিচবাতি দিয়ে আলোকিত করা হয়েছে নিশানদের বাসাটা। নিশানের রুমটা আজ স্পেশালভাবে সাজানো হয়েছে। নিশানের কথা মতো ওর রুমটা সাজানো হয়েছে। অনেকগুলো লাল গোলাপ দিয়ে নিশানের রুমটা সাজানো হয়েছে। নিশানের বিছানায় নিশান আর রুমির নাম লেখা। হালকা মিষ্টি আলোর বাতি আর লাল গোলাপের মিষ্টি মধুর সুঘ্রাণ আসছে। নিশানের কথা ছিল নিশান রুমিকে নিয়ে একসাথে ওর রুমে যাবে, যাতে নিশানের রুম দেখে রুমের উৎফুল্ল মাখা মুখখানা দেখতে পারে। সবাইকে বিদায় দিয়ে নিশান আর রুমি ওদের বাসর ঘরের সামনে এসে দাঁড়ায়। মানে নিশানের রুম আর কি। রুমি উত্তেজিত কণ্ঠে বলে, কি হলো, চলুন, দাঁড়িয়ে আছেন কেন? নিশান রসিকতা ঢঙে বলে, ওরে বাবা, বউ দেখে আমার ফুল মুড়ে আছো মনে হয়। বিড়াল তো মনে হয় তুমি নিজেই মারবা। আমি
আর কি মারবো? নিশানের কথা শুনে রুমি যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে এমন অবস্থায়। নিশান রুমিকে বলে, ইস, কি লজ্জা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন চোখটা সুন্দর করে বন্ধ করো, আমি বললে তখন খুলবে, তার আগে না। আচ্ছা করলাম। রুমি চোখ বন্ধ করে আছে। নিশান অপলক দৃষ্টিতে রুমির দিকে তাকিয়ে আছে। আহ, কি সুন্দর অপসরাই না লাগছে তাকে। রুমিকে এভাবে দেখে নিশান ভুলেই গিয়েছে যে ও রুমিকে নিয়ে ভিতরে যাবে। রুমি আর নিশান আর না পেরে টুস করে রুমির গালে একটা কিস করে দেয়। রুমি চমকে গিয়ে চোখ খুলে নিশানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর বলে, যা দুষ্টু, এখানে এসব কি করছেন? ভিতরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আচ্ছা, চোখ বন্ধ করো, এবার সত্যিই ভিতরে যাব। হাতে গড়েছে। এরপর নিশান রুমির হাত ধরে ওদের বাসর ঘরে নিয়ে যায়। রুমি ভিতরে ঢুকে গোলাপের কড়া মিষ্টি ঘ্রাণ এসে ওর নাকে লাগে। রুমি অস্থির হয়ে বলে, কি গো, বলবো? হ্যাঁ, এখন খুলতে পারো। রুমি দ্রুত চোখ খুলে তাকিয়ে যেন অবাক। অসম্ভব সুন্দর করে ওদের বাসরঘর সাজানো হয়েছে। রুমির পছন্দের লাল গোলাপ দিয়ে পুরো রুমটা মুখরিত। রুমি গোলাপের কাছে গিয়ে তার সুবাস নিচ্ছে আর কেমন যেন নেশা ধরে যাচ্ছে ওর ঘ্রাণে। হঠাৎ নিশান পেছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি ঘুরে তাকিয়ে দেখে নিশান হাঁটু গিরে বসে আছে। নিশান রুমির দিকে একটা টুকটুকে লাল গোলাপ এগিয়ে দিয়ে ওর হাতটা ধরে বলে, আমাদের মিলটা হয়তো উপরওয়ালাই ঠিক করে রেখেছিলেন, কিন্তু খুব কঠিনভাবে। আজ এত সংগ্রাম যুদ্ধ করে তোমায় পেয়েছি প্রিয়। কখনো সুন্দর করে বলতেই পারিনি, আজ বলছি প্রিয়, তোমায় খুব খুব বেশি ভালোবাসি। এই লাল গোলাপের সুবাস তোমায় বলে দিবে আমার ভালোবাসাটা কত মিষ্টি আর খরা। রুমি গোলাপটা নিয়ে করা সুঘ্রাণ একদম অচেতন হয়ে যাওয়ার অবস্থা। রুমি নিশানকে উঠিয়ে জড়িয়ে ধরে আর বলে, সারাটা জীবন এভাবেই ভালোবাসবেন তো? যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অবশ্যই বাসবো। বাবা, মা, বোন আর তুমিই তো এখন আমার সব। অবশ্য কদিন পর এই ভালোবাসাটা আবার ভাগ করতে হবে। নিশানের কথা শুনে রুমি আচমকার মাথা তুলে রাগী হবে বলে, কি ভাগ করতে হবে মানে? আহা, আমাদের বাবু হবে না সুন্দর সুন্দর কয়টা, তাদেরকে তো ভালোবাসতে হবে পাগলি। কয়টা কি? মাত্র 2টা বাবু হবে আমাদের, একটা আপনার, একটা আমার। আচ্ছা চলো বাবুদের নিয়ে আসি। কি বলেন? কোথা থেকে বাবু আনবেন আবার? কেন, এখান থেকে। যা দুষ্টু, আপনি অনেক দুষ্টু, আমাকে খুব লজ্জা দেন। দিব না কেন বলো? লজ্জায় যে তোমাকে খুব মিষ্টি লাগে তাই বুঝি? নিশান রুমিকে ওর দু হাত দিয়ে জড়িয়ে আছে, সাথে রুমিকেও। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশানের যেন নেশা ধরে যাচ্ছে। নিশান রুমির ঠোঁটের কোনায় ছোট্ট তিলটার দিকে তাকিয়ে আছে, খুব করে টানছে ওই তিলটা। নিশানের নিঃশ্বাস কেমন গরম হয়ে আসছে রুমির স্পর্শে। সেই গরম নিঃশ্বাস রুমির মুখের উপর পড়ছে। রুমির শ্বাসও যেন ঘন হয়ে আসছে। রুমি কেমন যেন ঘুরে পড়ে যাচ্ছে। কেমন অন্যরকম অনুভূতি। নিশান আস্তে আস্তে ওর মুখটা রুমির খুব কাছে নিয়ে যাচ্ছে। রুমির চোখ আস্তে করে বন্ধ হয়ে যায়। নিশান রুমিকে খুব কাছ থেকে দেখছে, কত মায়া ওর মধ্যে। নিশান আলতো করে রুমির কপালে ওর মধুর স্পর্শ বুলিয়ে দেয়। রুমি কেঁপে ওঠে। এরপর ওর 2 গালে স্পর্শ বুলিয়ে দেয়। রুমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ও যেন পাগল হয়ে যাচ্ছে স্বামীর স্পর্শে। রুমি চোখ বন্ধ করে শুধু অপেক্ষা করছে সেই স্পর্শে যা এতদিন বাকি ছিল। নিশান দেখে রুমির ঠোঁট সামান্য কাঁপছে। ওর মুখে এক অন্যরকম আভা পড়েছে। রুমে এখন আরো বেশি সুন্দরী লাগছে। নিশান আর রুমিকে কষ্ট না দিয়ে সেই বহুল অপেক্ষার স্পর্শ বুলিয়ে দেয় ওর স্ত্রী রুমির ঠোঁটে। রুমি নিশানের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে। এই অনুভূতি বলার বাইরে। চারদিক যেন নিস্তব্ধ হয়ে আছে। মিষ্টি সুঘ্রাণ আর ঠান্ডা বাতাস ওদেরকে আরো নেশাক্ত করে দিচ্ছে। এরপর কি হয়েছে তার বলার বাকি নেই, আপনারাই জানেন ভালো করে। হা হা হা। আমরা সবসময় ভাবি প্রথম ভালোবাসাটা হয়তো সত্যিকারের ছিল, কারণ সেটা আমাদের নিজেরা খুঁজে বানিয়েছিলাম।
কিন্তু সেটা যখন ভেঙে যায় তখন আমরা আর ভালোবাসাকে বিশ্বাস করি না। কিন্তু বাস্তবে সত্যিকারের ভালোবাসাটা হঠাৎ করে আপনার জীবনে আসে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। আপনি তাকে আগের জনের মতো করেই ফিরিয়ে দেন, ফলে সে হারিয়ে গেলে আপনি বুঝেন আপনি কি হারিয়েছেন। ভালোবাসাটা ঠিক তখনই গভীর আর সারা জীবনের জন্য হয় যখন বিয়েটা হয়। তাই যদি মনে হয় সত্যিকারের ভালোবাসাটা পেয়েছেন, তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে ফেলুন, তাহলে আর হারানোর ভয় থাকবে না। আর সত্যিকারের ভালোবাসা পেতে সবসময় কষ্ট করতে হয়। সবশেষে সবাই সত্যিকারের ভালোবাসাটা পাক, আর তা পূর্ণতাও পাক। গল্পটা কেমন লেগেছে সবার মতামত তো একবার আশা করতেই পারি, কি বলেন, তাই না? জানাবেন কিন্তু। আর কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিবেন প্লিজ, যাতে করে আমাদের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ দেন না একটু সাপোর্ট করে, ফলো করে, সাবস্ক্রাইব করে।